আসসালামু আলাইকুম এইচএসসি 25 বর্ষের শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের সামনে আমি আবার হাজির হলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের গণিত ফার্স্ট পেপারের অন্তরীকরণ। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ হচ্ছে যে আমাদের দেখো ম্যাথ ফার্স্ট পেপারে যে কোশ্চেনটা করে সেখানে কিন্তু হয় দুইটা বিভাগ থেকে। সে একটা হচ্ছে কি বলতো প্রথম পার্ট, অর্থাৎ সেখান থেকে আমাদের কি বলো সেখান থেকে হচ্ছে ম্যাট্রিক, সরলরেখা এবং বৃত্ত, এবং দ্বিতীয় পার্টে কি থাকে ট্রিগোনোমেট্রি, তোমার অন্তরীকরণ এবং যোগজীকরণ। তো এখান থেকে কিন্তু আমাদের কম করে হয়তো দুটো করে অ্যান্সার করতে হয়, তাই না? তো আমাদের কিন্তু সব থেকে প্যারা দেয় কিন্তু আমাদের এই ক্যালকুলাস পার্টটা, অর্থাৎ অন্তরীকরণ ও যোগজীকরণ, তাই না? তো আজকে আমরা অন্তরীকরণ চ্যাপ্টারে একটা বোর্ড প্রিপারেশন নেবো, যেখানে আমরা পূর্ণাঙ্গভাবে আলোচনা করবো যে যত টাইপের সিকিউ আসুক না কেন তুমি যাতে প্রপারলি সলভ করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো আমি হচ্ছে তোমাদের লায়ন ভাইয়া, পড়াশোনা করতেছি বুয়েটে। তো আমার কলেজ ছিল নটরডেম কলেজ। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। ওকে, তো আমি দেখো তোমাদের এই যে লেকচার কন্টেন্টটা মোটামুটি এভাবে প্রত্যেকটা কন্টেন্টে সাজানোর চেষ্টা করতেছি, কারণ তোমরা যাতে দেখলে এই চ্যাপ্টার সম্পর্কে একটা ওভারভিউ পাও যে এই চ্যাপ্টারে কী হচ্ছে, তাই তো? তো এখানে তুমি প্রথমে লক্ষ্য করতে পারবা যে এখানে কোন বোর্ড থেকে কতবার কোশ্চেন আসে। দেখছো এখানে প্রত্যেকটা বোর্ডে কিন্তু এই চ্যাপ্টার থেকে খুবই কোশ্চেন আসে, মানে যদি কপাল লাখ ভালো থাকলে দুইটা কোশ্চেন আসবে, আর নয়তো মিনিমাম একটা কোশ্চেন আসবে। তো আমাদের যদি এই চ্যাপ্টারটা মোটামুটি ভালো করে কভার করা থাকে তাহলে কিন্তু তুমি কিন্তু ইজিলি এখানে একটা সিকিউ এবং 4 থেকে 5টা এমসিকিউ কিন্তু ইজিলি কমন পাবা। ঠিক আছে, তো তাহলে আমরা এইভাবে ধারাবাহিকভাবে অ্যানালাইসিস করে পড়বো। ঠিক আছে, ওকে। তো দেখো আমি কিন্তু প্রথমত তোমাদের জন্য একটু কনসেপ্ট রাখছি, যে মোটামুটি আমরা কিন্তু পড়ছি একাডেমিক লাইফে কিন্তু অনেক কনসেপ্ট পড়ছি, বাট ওগুলো প্রপারলি কিন্তু এই মুহূর্তে মনে নাই। তো আমি তোমাদের জন্য শেষ সময় তোমাকে যাতে বইয়ের খুলতে হয় না, এই জন্য আমি কী করছি, চ্যাপ্টারে যতগুলো ইম্পর্টেন্ট যে ফর্মুলা আছে এবং যতগুলো কনসেপ্ট আছে সেগুলো আমি ওভারভিউ দেওয়ার জন্য প্রত্যেকটা কনসেপ্ট আমি কিন্তু এখানে তুলছি, যেগুলো ইম্পর্টেন্ট কনসেপ্ট। যেমন অনেক ক্ষেত্রে এইসব কিন্তু তোমার টার্ম থাকে কিন্তু, তো সেক্ষেত্রে কী ধরবা না ধরবা সব কিছু আমি কিন্তু এখানে সুন্দরভাবে সাজা দিচ্ছি। তোমরা একটু এক নজরে সবগুলো বিষয় দেখে নেবা। ওকে, তাহলে আমরা এভাবে কিন্তু যদি রিভিশন করি, আমার কন্টেন্ট তুমি যদি একবার ফলো করে রিভিশন করো, মোটামুটি কিন্তু বইয়ের প্রায় 90 থেকে 95% কভার হয়ে যাবে। ঠিক আছে, আর বোর্ডে তো ইনশাল্লাহ কভার। ওকে, তো দেখো আমি মোটামুটি কিন্তু এই চ্যাপ্টার যতগুলো ইম্পর্টেন্ট সূত্র সবগুলো আমি তুলে রাখছি কিন্তু। ঠিক আছে, তো সব থেকে এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট সূত্র বলতে পারো, তো এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট সূত্র আছে এগুলো একটু সুন্দরভাবে মাথায় রাখবা কিন্তু। ঠিক আছে, এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে তোমার এটা একটা ইম্পর্টেন্ট সূত্র, তারপর তোমার হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট সূত্র, এই যে একটা ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, তো এখানে একটা কিন্তু একটু আছে, অন্য একটা সূত্র আছে, এটা কিন্তু একটা দিচ্ছে আর একটা সূত্র আছে, সেটা দেখি পরবর্তী স্লাইডে দিচ্ছে নাকি, হ্যাঁ এখানে দিয়ে দিয়েছে কিন্তু অলমোস্ট। ঠিক আছে, এই কয়েকটা সূত্র কিন্তু খুব ভালোভাবে মাথায় রাখবে, যে এই কয়েকটা সূত্র। ঠিক আছে, মোটামুটি কিন্তু এখান থেকে পরীক্ষা আসে কিন্তু, এখান থেকে তোমার দেখবে যে ডিরেক্টলি এমসিকিউ দিয়ে দিছে। তো এগুলো মোটামুটি কিন্তু এই চ্যাপ্টারে যে তোমার যে যতগুলো ফর্মুলা আছে সবগুলো আমি কিন্তু এখানে তুলে রাখছি, তুমি একটু চোখের পলকে দেখে নেবা। ঠিক আছে, পারলে যেগুলো একটু ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমি দেখাই দিচ্ছি সেগুলো একটু খাতায় লিখবা, কারণ তুমি একটু পরে যখন এমসিকিউ সলভ করাবো তখন তুমি দেখবা যে ওখানে হুবহু সূত্র থেকে এমসিকিউ তুলে দিচ্ছে কিন্তু। তো আমরা যদি সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে থাকে সহজে কিন্তু আমরা এমসিকিউটা সলভ করতে পারবো। প্লাস অনেক কিন্তু সিকিউ কোশ্চেনে ডিরেক্টলি আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি, তখন আমাদের কিন্তু ডেরিভেট করে করে লেখার দরকার হবে না। পরীক্ষার হলে কিন্তু তুমি যে সূত্র বসাই দিয়ে ডিরেক্টলি করো তো ফুল মার্কসে পাবো, কোনো মার্ক কাটা যাবে না। ঠিক আছে, আর যখন যেটা ডেরিভেট করতে হয় তখন আমি বলে দেবো যে এই ম্যাথটা আসলে এইভাবে ডেরিভেটিভ করবা। ঠিক আছে, ওকে। তো মোটামুটি এখানে অনেকগুলো সূত্র দেওয়া আছে, একটু সুন্দরভাবে পড়ে নেবা, এই সুন্দরভাবে সবগুলো সূত্র দেওয়া আছে। তো তোমরা সব থেকে প্যারা খাও এই সূত্রটাতে, এই সূত্রটা তোমাদের মনে থাকে না, এই যে এই দুইটা সূত্র খুব মনে থাকে না, তবে এই সূত্রগুলো একটু মনে রাখার সুন্দর একটা টেকনিক আছে। কীরকম, এই যে সাইন কস করলে কোন কার সামনে মাইনাস আসবে, এগুলো একটু প্যারা খাও না, এগুলো প্যারা খাবা না। এখন একটা শুধু কথা বলতেছি, এটা সুন্দরভাবে মাথার মধ্যে সেভ করে রাখো। ঠিক আছে, তো দেখো কথাটা কী হচ্ছে, যদি কোনো একটা ফাংশনকে তুমি যদি অন্তরীকরণ করো, সেই ফাংশনের সামনে যদি সি থাকে, যেমন কসের ক্ষেত্রে সি, তারপর কটের ক্ষেত্রে সি, আবার কোশেকের ক্ষেত্রে সি, তাহলে যেগুলোর সামনে তুমি প্রথমে সি পাবা তার অন্তরীকরণ করলে সেখানে তুমি মাইনাস পাবা। কি বললাম, যদি কোনো একটা ট্রিগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে সামনে তুমি সি দেখো, মানে সি যুক্ত যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো আছে ওগুলোকে যদি তুমি অন্তরীকরণ করো তার সামনে কী আসবে বলতো, একটা মাইনাস আসবে এক্সট্রা। দেখো এখানে দেখো কসের ক্ষেত্রে কী আছে মাইনাস সাইন এক্স, আবার কটের ক্ষেত্রে কী দেখতো মাইনাস কোশেক স্কয়ার এক্স, আবার দেখো তো কোশেক এক্সের ক্ষেত্রে কী হয় মাইনাস কোশেক এক্স ইন্টু কট এক্স। বুঝতে পারছো, এগুলো একটু মনে রাখবে কেন সুন্দরভাবে। ঠিক আছে, তারপরে এই যে একটা ইম্পর্টেন্ট, এটা এত প্যারা খাও তোমরা যে কি বলি, এটা এত ইম্পর্টেন্ট একটা ফর্মুলা যে অনেক সময় পরীক্ষায় আসলে তোমরা একটু ভুল করো, বাট ভুল করা যাবে না কিন্তু। ঠিক আছে, মোটামুটি এখানে সবগুলো সূত্র আমি লিখে রাখছি, তোমার মোটামুটি একটা ওভারভিউ দিও, মানে চোখের পলকে একটু পড়ে নিও। মোটা এই ইনভার্স ফাংশনের ক্ষেত্রে কী হয় না হয় মোটামুটি ভালোভাবে পড়ো, আশা করে আটকিবে না। ঠিক আছে, একটু পরে আমার কোনো কোশ্চেন সলভ করতে যাবো তখন কিন্তু এই সূত্রগুলো ডিরেক্টলি আমরা অ্যাপ্লাই করবো। তুমি বেশিরভাগ অ্যাপ্লাই করতে পারবা এই সূত্রটা, এটা এটা
কারণ দেখো সাইনের উল্টা কি, সাইনে জাস্ট একটা কি সামনে একটা নেগেটিভ চিহ্ন আসে, সেটা কি হয় কস হয়। তা ট্যানের ক্ষেত্রে দেখো তো জাস্ট মাইনাস আসলে কি হবে বলতো, ট্যানের ক্ষেত্রে মাইনাস আসলে ওটা তোমার কট হবে। ওকে, তো মোটামুটি সবগুলো সূত্র আমি কিন্তু এখানে লিখে রাখছি, সবগুলো সূত্র লিখে রাখছি, একটু মনোযোগ সহকারে পড়ে নেবা। ওকে ওকে, তাহলে আমরা প্রথমত ডিরেক্টলি যেখানে আবার তোমার লাগছে এনতম অন্তরীকরণ, এটা তোমাদের বলতে হট টপিক বলতে পারো, হট টপিক মানে তোমার এখান থেকে কোয়েশ্চেন আসবেই আসবে বলতে পারো। যে অনেক সময় তোমার কিন্তু কোয়েশ্চেনগুলো এই টপিক থেকে করে থাকে স্যাররা, কীরকম যে এই তোমাকে বলবে এনতম অন্তরীকরণ বের করো, ঠিক আছে, অনেক এমসিকিউতে দেখবা যে এইরকম কিন্তু দেওয়া থাকে। তো আমি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু প্রত্যেকটা জিনিসে লিখে রাখছি যেগুলো আমাদের পরীক্ষা আসার মতো। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ঠিক আছে, এটা তারপর আসছে তোমার এটা ইম্পর্টেন্ট, আর এটা এমসিকিউর জন্য, এটা এমসিকিউ, এটা আছে তোমার এমসিকিউ, আমি লিখে রাখছি, এটা আছে আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই দুটো আছে সিকিউর জন্য, এটা অত ইম্পর্টেন্ট না। তারপর এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারো, একটু লেস ইম্পর্টেন্ট, লেস, এগুলো পড়বা, একটু এগুলো পড়বা কিন্তু, ঠিক আছে। তবে ইম্পর্টেন্ট সব থেকে বেশি হচ্ছে এটা, এইটা এবং এটা সুন্দরভাবে পড়বা, সুন্দরভাবে আমি দেখাই দেবো, যে কোশ্চেন সলভ কোশ্চেন দেখাই দেবো, ঠিক আছে। তারপর তোমরা একটু মনে মনে রাখার চেষ্টা করবে এগুলো। ওকে, এই যে দুটো একটা সূত্র আছে, একটা আছে স্পর্শক এবং অবিলম্ব, তো এগুলো মোটামুটি আমরা শিখবো, একটু পরে ম্যাথ সলভ করার সময় শিখবো। তবে একটু মনে রাখো যে স্পর্শকের সমীকরণ যা হবে, লম্বের সমীকরণ কী হবে, তার কী হবে, পরস্পর লম্ব হবে না, জাস্ট কী হবে, ঢালের গুণফল কত হবে, ঢালের গুণফল m1 ইন্টু m2 সমান কত হবে বলতো, -1। এই যেটা আমরা সরল কিন্তু অলরেডি পড়ে আসছি, তাই না। তো এইভাবে কিন্তু আমরা সবগুলো ম্যাথে সলভ করবো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, কিন্তু এখান থেকে তোমার গ নম্বর অথবা খ নম্বর কোশ্চেন করেই থাকবে, কিন্তু একটা না একটা কোশ্চেন পাবা, ঠিক আছে। তো হট টপিকের মধ্যে কী বললাম বলতো, একটা আছে তোমার এনতম অন্তরীকরণ, এটা তোমার কিছু কিছু বোর্ড কিন্তু খুব বারবার দেয়, রিপিটেড বারবার দেয় কিন্তু ম্যাথগুলো, ঠিক আছে। আবার এই যে টপিকটা বললাম, এখান থেকে মাস্ট কোশ্চেন করবেই করবে স্যাররা, ঠিক আছে। আর একটা টপিক আছে তোমার লঘুমান এবং গুরুমান, এইটা এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা বলতে পারো যে ম্যাথের মধ্যে যে আমাদের যে অন্তরীকরণ চ্যাপ্টার আছে, চ্যাপ্টারটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই লঘুমান, গুরুমান এবং এই স্পর্শক এবং অবিলম্ব সমীকরণগুলো, ঠিক আছে। তো আমরা এগুলো ধারাবাহিকভাবে সলভ করার চেষ্টা করবো। তো ওকে, তো আমাদের মোটামুটি সূত্রগুলো এখানে কভার। তো আমরা এখন ডিরেক্টলি ম্যাথের মধ্যে ঢুকবো, ঠিক আছে। তো আমি সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস মানে আমি চেষ্টা করছি কন্টেন্টটা এভাবে সাজানোর, যাতে আমাদের চ্যাপ্টারে যেগুলো ম্যাথ বারবার রিপিটেড হচ্ছে তার মধ্যে থেকে একটা করছি, কি বললাম, যে একটা চ্যাপ্টারে যতগুলো ম্যাথ দেখা যায়, আমরা দেখতেছি যে তোমার যে অন্তরীকরণ করার দিন কোনো একটা ফাংশনকে আমি কী করছি, ওই অন্তরীকরণের মধ্যে যেটা ইম্পর্টেন্ট, সেটা সব থেকে বেশি তোমার মানে প্রবলেম ফেস করবা, তার মধ্যে থেকে একটা ম্যাথ নিছি, ঠিক আছে। তারপর কী করছি, দেখতেছি যে তোমার স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ, মানে এখান থেকে দেখতেছি বারবার রিপিটেড হচ্ছে, তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট ম্যাথ, সেই ম্যাথটা আমি কী করছি, তুলে রাখছি, ঠিক আছে। তো আমি কিন্তু কন্টেন্টগুলো এইভাবে সাজাইছি, তো তোমাদের কিন্তু এক্সট্রাভাবে কিন্তু অন্য কোনো বই দেখার দরকার হবে না, তুমি জাস্ট কন্টেন্টটা ক্লাসটা সুন্দরভাবে করবা, যেগুলো একটু মনে হচ্ছে যে একটু আমার কাছে প্রবলেম ফেস করবা, ওগুলো একটু সুন্দরভাবে হ্যান্ড নোট করবা, হ্যান্ড নোট মাস্ট। তুমি যদি একবার আমার সাথে তুমি যদি হ্যান্ড নোটটা করো, তবে আশা করি তোমার কিন্তু আর কখনো আটকেবে না। যদি তুমি দেখে নাও পরীক্ষা হলে কিন্তু একটু আটকে যেতে পারো, তো তুমি যদি আমার সাথে সাথে একবার করো, দাও, তুমি তো ক্লাসটা করতেছো, তার সাথে একটু নোট করলাম, হয়তো নোট করতে তোমার ক্লাসটা মনে করো সাপোজ 1 ঘন্টার ক্লাস মনে করো, তোমার ক্লাসটা নোট করতে গিয়ে তোমার 20 মিনিট এক্সট্রা লাগলো, তোমার হয়তো 1 ঘন্টা 20 মিনিট লাগলো, কিন্তু এই 20 মিনিটের মধ্যে কিন্তু তোমার কিন্তু একবার প্র্যাকটিস হলো পূর্ণাঙ্গভাবে, তো পরীক্ষার আগে কিন্তু তোমার চোখ বুলে গেলে কিন্তু অসুবিধা হবে না। তো চেষ্টা করবা যে প্রত্যেকটা ক্লাস করার সময় হ্যান্ড নোট করো, বসে বসে তো আসো, ক্লাস তো দেখতে এসো, তো হ্যান্ড নোট করলে ব্রেন অ্যাক্টিভনেসটা একটু বেড়ে যায়, কিন্তু এটা কিন্তু খুব ইফেক্টিভ। ক্লাস টাইমে কিন্তু যখন স্যাররা পড়ায় তখন তো অবশ্যই কী করতাম, নোট করতাম। তা আমি নিজেই এখনও স্টিল নোট করি, আমার ভার্সিটি ক্লাসে আমি কিন্তু প্রত্যেকটা স্যারের প্রত্যেকটা ক্লাসে আমি নোট করি, প্রত্যেকটা ক্লাসে স্যারের জন্য আমি আলাদা আলাদা নোট খাতা রাখছি। তো স্যার যা যা বলতো আমি তাই নোট করতাম, কিন্তু আমার কিন্তু পড়া ওখানে কিন্তু 40 থেকে 50% ওখানে কভার হয়ে যেত, ঠিক আছে। তোমার এটা যথেষ্ট ইফেক্টিভ, তোমরা অবশ্যই এটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে। তোমার ভাই কিন্তু তোমাদের বলতেছে অবশ্যই এটা অ্যাপ্লাই করবা। ওকে, তো আমরা এই ম্যাথটা শুরু করে দিই। আগে প্রথমত কি বলতেছে, তোমার একটা ফাংশন দেওয়া আছে, ফাংশনটা কি বলছে বলতো, যে এফ অফ এক্স ইকুয়াল টু যদি ই টু দি পাওয়ার এক্স হয়, তাহলে তোমাকে এই যে ফাংশনটা কি করা লাগবে, অন্তরীকরণ নির্ণয় করা লাগবে, তাই তো। তো আমরা একটু শুরু করে দিই ম্যাথটাকে। ওকে, তো দেখো আমাদের ক নম্বর যে ম্যাথটা বলছে, দেখো ক নম্বরটা সুন্দরভাবে দেখো, বলছে যে এফ প্রাইম এক্স, তারপর বলছে লগ অফ 2x, তারপর বলছে এফ অফ 2x, মানে এইটার অন্তরীকরণ তোমাকে বের করতে বলা হয়েছে, তাই তো। তো দেখো এটার অন্তরীকরণ কিভাবে আমরা বের করতে পারি, একটু সুন্দরভাবে লক্ষ্য করবা। ওকে, তো দেখো আমাদের প্রথমত কাজ কি বলতো, এফ অফ এক্স দেওয়া আছে,
ক নম্বর আমি কোশ্চেন লিখতেছি। দেখো আমাদের দেওয়া আছে কি বলতো, কোশ্চেনের মধ্যে এইভাবে লিখবা, কিন্তু পরীক্ষার খাতায় এভাবেই লিখবা, যেভাবে আমি লিখে দিচ্ছি এভাবেই লিখবা। কারণ কি, এভাবে সারা দেখলে মার্কস যায় ফুল, কারণ কি তোমার বোর্ডে কিন্তু অনেক টাইম দেওয়া থাকে, অনেক টাইম। ঠিক আছে, তো দেওয়া আছে কি বলতো আমাদের এফ অফ এক্স। এখন আমরা ফাংশন আকারে দেখবো, এখানে যা যা আছে আমরা তাই বের করবো। দেখো আমাদের প্রথমত এফ অফ এক্স সমান দেওয়া আছে কত, ই টু দি পাওয়ার এক্স, তাই তো। তারপর কি দেওয়া আছে, তারা বলছে যে এখানে এফ প্রাইম অফ এক্স এর মান বের করা লাগবে, তার সাথে কি লগ 2x গুণ হবে। বাট ওগুলো আমরা পরে করবো, আগে আমরা এই ফাংশনগুলো বের করার চেষ্টা করি। তো এফ প্রাইম অফ এক্স মানে বুঝাচ্ছে একবার অন্তরীকরণ, অর্থাৎ এই এফ অফ এক্স কে একবার অন্তরীকরণ। তাহলে ddx অফ ই টু দি পাওয়ার এক্স, আবার ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কি পাই বলতো, ই টু দি পাওয়ার এক্সই পেয়ে যাই। ঠিক আছে, এটা বুঝছো তো। তাহলে আমরা এফ প্রাইম এক্স পেয়ে গেছি, তারপর লগ 2x দাও আমাদের দেওয়া, আর কিসের মান বের করা লাগে বলতো, এফ অফ 2x না, তো আমরা এফ অফ 2x বের করি। এফ অফ 2x মানে কি বোঝাচ্ছে, জাস্ট এক্স এর জায়গায় কি হবে বলতো, এক্স এর জায়গায় কি হবে 2x হবে, এই তো। দেখো আমাদের কিন্তু এখানে যা যা দেওয়া ছিল সব কিছু আমরা বের করে ফেলছি, তাই না। তো এখন আমরা অ্যান্সারটা লিখে ফেলি এই জায়গায়। ওকে, তো আমাদের এখানে দেওয়া আছে কি বলতো, এই মানটা দেওয়া আছে, তো আমরা এখন লিখতে পারি যে অতএব এফ প্রাইম এক্স ইন্টু লগ অফ কত 2x ইন্টু লগ এফ অফ 2x, এই তো দেওয়া আছে, আমরা লিখে ফেললাম। দেখো এখন মানগুলো বসাই দেয়, এফ প্রাইম অফ এক্স এর মান কত বলতো, ই টু দি পাওয়ার এক্স, তারপর দেওয়া আছে কত লগ 2x, তারপর কত দেওয়া আছে বলতো, এখানে দেওয়া আছে এফ অফ 2x মানে কি, এফ অফ 2x মানে ই টু দি পাওয়ার 2x না, ই টু দি পাওয়ার 2x বসা দাও, তাহলে ই টু দি পাওয়ার 2x। ঠিক আছে, তো যদি হয় তাহলে এখন তারপর কি করতে পারি, দেখো আমাদের এটা জাস্ট এখানে কি বলছে অন্তরীকরণ, এটা পরে করতেছি আমরা, আগে আমাদের এই ফাংশনটা আগে একটু সিম্পলিফাই করে নেই। দেখো তো এখানে ই টু দি পাওয়ার এক্স, দেখো তো এখানে ই টু দি পাওয়ার 2x সমান এটা লিখতে পারি না, দেখো তো ই টু দি পাওয়ার 2x সমান এই জিনিসটা লিখতে পারি কিনা, ই টু দি পাওয়ার এক্স তারপর হোল স্কয়ার, এটা তো লেখা যায় তাই না। যদি লেখা যায় দেখো তো এখানে দুইটা আর এখানে একটা, গুণ করলে কয়টা হয়, তিনটা হয়ে যায় না। তো আমি কিন্তু এটা একটু সাইড নোট দিয়ে দিচ্ছি। দেখো এটা আমাকে সাইড নোট দিলাম। ওকে, তো এখানে একটা, এখানে দুইটা, তাহলে কি লিখতে পারি বলতো, ই টু দি পাওয়ার এক্স পাওয়ার কি বলতো কিউব, তারপর কত দেওয়া আছে বলতো লগ অফ 2x। তাহলে এখন এই জিনিসটা কি বের করতে বলা হয়েছে, অন্তরীকরণ বের করতে বলা হয়েছে। দেখো অন্তরজ নির্ণয় করো, তো কি করবা বলতো, অতএব ddx অফ ই টু দি পাওয়ার এক্স, তারপর কি বলতো কিউব, তারপর এখানে কি দেওয়া আছে বলো, লগ অফ 2x, তাই তো। তো এই জিনিসটা দেওয়া আছে আমাদের এখানে, এর দিয়ে দিলাম। তো এখন কি করতে পারি বলতো, এখানে এখন কি করা যায়, ওকে। তো এখন যে দেখো তো এই জিনিসটা এখান থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা একটু সুন্দরভাবে দেখো তো। আমরা এখন ই টু দি পাওয়ার এক্স স্কয়ারকে যদি আমরা এই জিনিসটা লিখতে পারতাম, ই টু দি পাওয়ার 2x লিখতে পারতাম, তাহলে আমরা কি এইখানে এই জিনিসটা লিখতে পারি না, যে কিউব সমান ই টু দি পাওয়ার 3x। এটা কেন লিখলাম, সুবিধা আছে, তুমি যদি এভাবে করো কোনো অসুবিধা নেই, তবে কিন্তু এভাবে করলে একটু টাইমটা বাঁচবে, তুমি দেখো কিন্তু টাইমটা অনেকটা বেশি যাচ্ছে কিন্তু। তো আমরা দেখো তো এখানে দুইটা ফাংশন না, তুমি এটাকে ধরো ইউ, এটাকে ধরো ভি, তো এটা তো ইউ ভি সূত্র কি ছিল বলতো, একটাকে স্থির রেখে আরেকটার অন্তরীকরণ, তাই না। তো আমরা একটাকে স্থির রাখতেছি আর একটাকে অন্তরীকরণ করতেছি। তো এখানে লিখবো ইউকে স্থির রাখি, তাহলে ই টু দি পাওয়ার এক্স 3x এখানে লিখতে পারি, ই টু দি পাওয়ার 3x ddx অফ log 2x প্লাস, এবার কি ভি কে স্থির রাখবো, log 2x কে স্থির রাখলাম, তাহলে ddx অফ কি বলতে পারি, ddx অফ ই টু দি পাওয়ার 3x। এতটুকু কি বোঝা গেছে, দেখো তো আমরা কি করছি, একটাকে স্থির রেখে অপরটা ডিফারেন্সিয়েশন, আবার অপরটাকে স্থির রেখে প্রথমটা ডিফারেন্সিয়েশন, এতটুকু না। তো এই কাজটুকু এখানে করছি। দেখো এখন আমরা কি এর সূত্র বসায় দিতে পারি না। তো এখানে একটা কথা মাথায় রাখো যে কীরকম, যে কোনো একটা ফাংশনে তুমি যে লগ দেখো, শুধু লগ দেখো, কি বললাম, কোনো একটা ফাংশন যদি তুমি লগ দেখো তাহলে ওটার মানে বুঝবে যে লন, কি বললাম,
কোন একটা ফাংশনে শুধু লগ দেওয়া আছে, এই লগ দেওয়া আছে, তো এটার মানে বুঝবা যে এটা মানে বুঝাচ্ছে লন, ঠিক আছে। তো আমরা যদি কোনো একটা ফাংশন লগ এক্স দেখি, তাহলে এটা মানে কি বুঝবো বলতো, এটা মানে বুঝবো লন এক্স। এটা কিন্তু ভোলা যায় না, ঠিক আছে, এই জিনিসটা ভোলা যাবে না, ঠিক আছে। তো এটা কিন্তু ডিরেক্টলি যদি লগ 2x দেখো তাহলে মনে করবা কি এখানে বলতো, মনে করবা যে এখানে আমাদের লগ কি দেওয়া আছে বলতো, লগ দেওয়া আছে, লগ x দেওয়া আছে, মানে কি বলবা লন x দেওয়া আছে। তো লন x এর অন্তরীকরণ যে ফর্মুলা ওটা আমরা ইউজ করবো ডিরেক্টলি। তো এই কাজটা এখানে করবো, ঠিক আছে। তো দেখো, তো e⁻3x, তো লগ 2x মানে বুঝবো যে লগ x, লগ x কনসিডার করলে কি হয় বলতো, তাহলে 1/x হয় না, তাহলে 1/2x। দেখো তো এটা কি x না, এটা কি হতে পারে 2x না, তাহলে 2x থেকে আরেকবার অন্তরীকরণ করা লাগবে না, তাহলে 2x এর যদি আরেকবার অন্তরীকরণ কত পাবো বলতো, 2 × 1 পাবো না, অবশ্যই তো পাবো এই জিনিসটা। তারপর কি করতে পারি দেখো, প্লাস লগ 2x। এখন দেখো তুমি এই যে 3x টাকে ধরো তুমি e⁻3x কে কনসিডার করো, e⁻x কনসিডার করি, ঠিক আছে। যদি করি তাহলে e⁻x এর অন্তরীকরণ কি হয় বলতো, e⁻x এর অন্তরীকরণ e⁻x না, e⁻x। ভাই এটা কি x না, এটা কি বলতো 3x, তাহলে এটাকে আরেকবার অন্তরীকরণ করা লাগবে না, এটা আরেকবার অন্তরীকরণ করে ফেলো, এই 3 × 1। এখন বোঝা গেছে, বুঝতে পারছো তো এখন, ওকে। তো এখন আমরা ডিরেক্টলি কি করবো বলতো, এখন আমরা জাস্ট কাটাকাটি করবো, আর কিছু কাজ করবো না। এই তো দেখো এখানকার 2 এখানকার 2 কাটা থাকলো, ওকে, আর তো কাটাকাটি যাচ্ছে না, ঠিক আছে। তো দেখো এখানে e⁻3x, এখানেও আবার e⁻3x, তাহলে কমন নিতে পারি, কমন নিয়ে নাও। যদি আমরা কমন নিই তাহলে কি হয় বলতো, e⁻3x, e⁻3x, তারপর কি বলতে পারি বলো, e⁻3x যদি কমন নেই কি থাকতেছে, 1/x থাকতেছে শুধু এখানে, তাহলে 1/x প্লাস এখানে থাকতেছে কি বলতো, এখানে থাকতেছে আমাদের, দেখো দেখো আমরা এখানে যদি e⁻3x কমন নেই তাহলে থাকতেছে কি শুধু 1/x না, 1/x লিখলাম। আবার যদি এখানে e⁻3x কমন নেই থাকতেছে কি বলতো 3 × log 2x না, এই জিনিসটা লিখে ফেলি 3 × log 2x। এটাই হচ্ছে আমাদের কি বলতো অন্তরীকরণের অন্তরজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই বোঝা গেছে, অনেক ইজি না, জাস্ট কি একটু চিন্তা করে করবা তাহলে পারবা, কিন্তু সবগুলো ম্যাথেই পারবা তোমরা, অবশ্যই আমার বিশ্বাস আছে তোমরা পারবা, ঠিক আছে। তো আমরা পারবো আশা করি। তো এই ম্যাথটা এইভাবে করবা, কিন্তু পরীক্ষা হলে অবশ্যই কিন্তু এইভাবে লিখবা। স্যাররা কিন্তু মার্ক দেয়, কারণ তোমার কিন্তু বোর্ড পরীক্ষায় হিউজ একটা টাইম থাকে, একটা করে সিকিউ লিখতে কিন্তু 30 মিনিট টাইম থাকে। ভাবো এখানে এত টাইম দিচ্ছে, কারণ কি বলতো, স্যাররা চাচ্ছে একটা সুন্দর খাতা দেখতে, তাই না। তো অবশ্যই শর্টকাট অ্যাভয়েড করার চেষ্টা করবো, একটু এলাবোরেটলি লিখবা। যদি পরীক্ষা হলে সেটা টাইম না থাকে সেক্ষেত্রে কী করবো বলতো, সেক্ষেত্রে একটু শর্টকাট লিখবা বা একটু লাইন স্কিপ করে লিখবা। বাট প্রথমে কিন্তু টাইম যদি থাকে তোমার কাছে, তুমি কিন্তু একটু এক্সট্রাভাবে করতে পারো বা একটু লেন্দি করতে পারো। ওকে, তো ওকে আমরা পরবর্তী ম্যাথে যাই। তো ওকে, এটা একটু কপি করে নিই। আচ্ছা, সরি এইভাবে যাবে না। ওকে, সরি এখানে একটু প্রবলেম আছে। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ, এটা এরকম আছে কেন?
ওকে ওকে ঠিক আছে, তো পরবর্তী ম্যাথে যাই আমরা। আচ্ছা ওকে, তো ওকে আমরা পরবর্তী মানে আমাদের এই ক নম্বর একটু ম্যাথটা যারা করছো না তারা একটু মনে রাখো, আমার খুঁজে পাচ্ছি না আমি কেন জানি। এখানে একটু কোনো কিছু একটা প্রবলেম দেখা দিচ্ছে, তো সমস্যা নেই, তোমরা একটু তুলে নিও নিশ্চয়, যারা তা ভালো, তার ভালো কাজ করছো। ওকে 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 এরকম। আচ্ছা ঠিক আছে, সরি সরি ডিস্টার্ব, সমস্যা হওয়ার কারণে। একটু প্রবলেম দেখা দিচ্ছে, প্যারা নাই। ওকে ওকে আচ্ছা না, এখন আমাদের খ নম্বর কোশ্চেন দেখো কি বলছে, দেখো তো যে খ নম্বর কোশ্চেনে বলছে যে মূল নিয়মের সাহায্যে এক্স এর সমাধান নির্ণয় করো, বা এক্স এর সাপেক্ষে এফ অফ এম এক্স, এফ অফ কি বলতো, এফ অফ এম এক্স এর অন্তরজ নির্ণয় করতে বলা হয়েছে। কোন নিয়ম? মূল নিয়ম, তাই না? তো মূল নিয়মের সাহায্যে কিন্তু আমরা কিন্তু সহজে অন্তরীকরণ করা শিখছিলাম, বা এই টপিকটা কিন্তু মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু আসে ম্যাক্সিমাম টাইম কিন্তু পরীক্ষা হিসাব দিয়ে দেয় কিন্তু, তো আমাদের কিন্তু একটু সজাগ থাকতে হবে, ঠিক আছে? তো দেখো কি বলতেছে যে মূল নিয়মের সাথে অন্তরীকরণ, দেখো আমরা কিন্তু ডিরেক্টলি কোনো একটা ফাংশনে অন্তরীকরণ বের করতাম কীভাবে বলতো, ডিরেক্টলি যদি কোনো একটা ফাংশন বলতো এফ অফ এক্স, তাহলে আমরা এইভাবে করতাম কিন্তু, তাই না? এইভাবে আমরা সহজে কিন্তু অন্তরীকরণ করে ফেলতাম। বাট এই যে এটা করতেছি না, এটা কিন্তু সহজে করতেছি ঠিক আছে, বাট এটা যেখান থেকে উৎপন্ন হয়েছে সেটাকে বলা হচ্ছে মূল নিয়ম, অর্থাৎ যে জায়গা থেকে এই যে সূত্রটা আমাদের কি উৎপত্তি ঘটছে, তো সেটাকে বলতেছে মূল নিয়ম, ঠিক আছে? তো মূল নিয়মের সূত্রটা কিছু লাগে একটু বুঝাই দেয় তোমাকে। মূল নিয়মের সূত্র, এটা খ নম্বর। দেখো মূল নিয়মের সূত্রটা বলছে তুমি যদি কোনো একটা ফাংশন যদি এফ অফ এক্স থাকে, তুমি যদি ডিরেক্টলি ওকে অন্তরীকরণ করতে যাও, তোমাকে এটাকে এভাবে করা লাগবে যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে? যেখানে এইচ কি অবশ্যই কি এইচ ইজ গ্রেটার দ্যান কত বলতো 0, এবং এই এইচের মানটা এত ক্ষুদ্র যেটা টেন্স টু 0 কাছাকাছি, ঠিক আছে? তো কোনো একটা ফাংশন তুমি যে এইচ যোগ করো, ফাংশনের মানটা চেঞ্জ হওয়ার কথা না, বাট হবে না, কারণ কি এইচের মানটা যদি খুব ক্ষুদ্র হয়, খুব ক্ষুদ্র অর্থাৎ টেন্স টু 0 কাছাকাছি হয়, তাহলে কি ফাংশনের মানের কি আলটিমেটলি খুব বড় একটা চেঞ্জ হবে? না, বড় কিছু চেঞ্জ হবে না। তার মানে বলতে পারি যে ফাংশনটা মোটামুটি অ্যাভারেজ পর্যায়ে, মানে ওই পর্যায়ে থাকবে, একটু মানে স্লাইটলি মানে একটু চেঞ্জ হবে, বা ওটাকে আমাকে নেগলেক্সিবল করতে পারি বা নেগলেক্ট করতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা এইটা বলতে পারি, এটা হচ্ছে আমার মেইন সূত্র। তাহলে দেখো তো এই সূত্র করার জন্য কী কী লাগতেছে, এফ অফ এক্স প্লাস এইচ লাগতেছে, প্লাস কী লাগতেছে, এফ অফ এক্স। তো আমাদের কিন্তু এখানে এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স কত দেওয়া আছে বলতো, এফ অফ এক্স দেওয়া আছে আমাদের এখানে কত, ই টু দি পাওয়ার এক্স, এটা বসালে কি অতএব এফ অফ এক্স সমান কত বলতো, ই টু দি পাওয়ার এক্স। এখন তারপর কত বের করা লাগে বলতো, এফ অফ কত দেওয়া আছে, এফ অফ এম এক্স দেওয়া আছে না? তার মানে দেখো তো আমাদের যে মূল নিয়মের সূত্রটা ছিল সেই জায়গায় কী হয় বলতো, জাস্ট এখানে এম এক্সের জায়গায় কি এখানে এম এক্স চলে আসবে না? বলো বলো, এখানে কি আমাদের এক্সে থেকে যাবে? আমাদের কিন্তু এখানে এক্স থেকে যাচ্ছে না, তো এখন কিন্তু ফাংশনটা আমাদের কি আছে, এম এক্স, তো এম এক্স বসায় দাও। তো এফ অফ কত বলতো, এফ অফ এম এক্স বসায় দিলে কী লিখতে পারি, এফ অফ এম এক্স। তাহলে এইটা আসছে বলতো আমার এখন মেইন ফাংশন, এখানে কত বসবে বলতো, এখন বসবে এক্স প্লাস এইচ, অর্থাৎ এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসায় দাও। এখানে এক্স প্লাস এইচ যদি বসাই দিই তাহলে কী হয় বলতো, জাস্ট কি এই যে এক্সের জায়গায় কী বলবে, এক্স প্লাস এইচ না, ইয়াটা সূত্রটা কী হয় বলতো, ফাংশনটা এরকম হবে না, এম এক্সের জায়গায় কত বসবে, এক্স প্লাস এইচ, ঠিক আছে?
আর এখানে বলতো এফ অফ এক্স হবে না, এফ অফ এক্স বলতো এখানে এফ অফ এম এক্স হবে। কি বললাম, এফ অফ এক্স এর জায়গায় কি হবে বলতো, এফ অফ এক্স এর জায়গায় বলবে এফ অফ এম এক্স বলবে, ঠিক আছে। তো এই জায়গায় কি বলবে বলতো, এই জায়গায় বলবে এফ অফ এম এক্স, ঠিক আছে। তো বসায় দাও এখানে। তো আমাদের দেখো এফ অফ এক্স বলতে বুঝতেছি আমরা কিন্তু এইটাকে বলতে বুঝতেছি, ঠিক আছে। তো আমি চাইলে এখানে একটু চেঞ্জ করে দিতে পারি। তো আমি এটা এই জিনিসটা এইভাবে লিখি, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি যে এফ অফ এম এক্স। তো তুমি চাইলে এখানে এম দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এখানে আমরা চেঞ্জ করি নাই, ঠিক আছে। তো চাইলে আমি এখানে এম দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমি এম দিয়ে করতেছি, দেখো তোমাদের সুবিধার জন্য। এক একজন এক একভাবে করতে পারো, কোনো অসুবিধা নাই। তুমি সামনে একটা এম গুণ করলা, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি আসবে, সামনে একটা এম দিলে, তাহলে এখানে এম এক্স, এখানে কত আসবে বলতো, এখানে আসছে তোমার তাহলে এম এইচ, সেম ক্যাটাগরি, কোনো পার্থক্য নাই এখানে, ঠিক আছে। তাহলে বসায় দাও। তাহলে এই মানটা কত বলতো, এই মানটা দেওয়া আছে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এইচ, ঠিক আছে, মাইনাস এফ অফ এম এক্স এর মান কত, এফ অফ এম এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স। তো ডিভাইড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত, এইচ না, এই এইচ বসায় দাও, ঠিক আছে। ডিভাইড বাই কত হবে বলতো, ডিভাইডেড বাই হবে আমাদের এইচ। ওকে ওকে, তো ঠিক আছে। তো আমরা মোটামুটি এগুলো শিখে গেছি, ঠিক আছে। তো এগুলো শিখে যাই, এখন আমাদের কি এখন জাস্ট এখানে জাস্ট ক্যালকুলেশন করবো, আর কোনো কিছু কাজ নাই, ঠিক আছে। তো বসায় দাও। তাহলে এখানে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এম এইচ, এম এক্স প্লাস এম এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ডিভাইড বাই এইচ। ওকে, তো এখানে এটাকে আমাদের সূত্রটা ঠিক আছে না ভাই, এখানে আমরা কিন্তু লিমিট এইচ টেন্ডস টু জিরো, এটা আমাদের কি আইডেন্টিফাই করা লাগবে না, যে এইচ এর মানটা খুব নগণ্য। তো এই জিনিসটা এখানে আইডেন্টিফাই করি না আমি প্রথমত, তো এটা আসলে আমাদের মেন সূত্র। ওকে, তো এখানে কী হয় বলতো, এখানে হবে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানেও কথা হয় বলতো লিমিট এইচ টেন্ডস টু জিরো, অর্থাৎ আমরা এখানে বিষয়টা বোঝাই দিচ্ছি যে এইচ এর মানটা খুব নগণ্য, যেটা আমি প্রথমে মুখে বলছিলাম, আমি কিন্তু প্রথমে বসায় নাই, আমি কিন্তু প্রথমে মুখেই বলছিলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এখন জানি আমরা, তো এখন আমাদের এখন আমরা বাকি কাজটুকু করবো, ঠিক আছে। তো এখন দেখো তো আমাদের এখন দেওয়া আছে কত বলতো, লিমিট। তো আমরা যদি এখানে একটা কাজ করি যে ই টু দি পাওয়ার এম এক্স, এটাকে আমরা একটা আলাদা করে লিখতে পারি না, দেখো তো লিমিট কত বলো, এইচ টেন্ডস টু জিরো, এইচ টেন্ডস টু জিরো। তো আমরা এখানে লিখতে পারি কি, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইড বাই কত বলতো এইচ। তো আমরা এখান থেকে ই টু দি পাওয়ার এম এক্সটাকে কমন নেই, লিমিট এইচ টেন্ডস টু জিরো, ই টু দি পাওয়ার এম এক্সটাকে কমন নাও, কমনলি থাকতেছে কি বলতো, ই টু দি পাওয়ার, এই কমনলি এই জায়গায় থাকতেছে আমাদের ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ওয়ান ডিভাইড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এইচ, ঠিক আছে, এইচ হয়ে যাচ্ছে। তো আচ্ছা, তো দেখো তো আমাদের এখানে একটা সুন্দর একটা ফরম্যাট মিলে গেছে, কিন্তু দেখো কি ফরম্যাট, আমাদের কিন্তু একটা লিমিটের ফরম্যাট ছিল। দেখো আমাদের দেখো এখানে ফাংশনটা কার সাপেক্ষে বলতে, ফাংশনটা কিন্তু এইচ এর সাপেক্ষে, নট এখন কি এক্স, কি বলতো এখন কিন্তু এক্স কিন্তু কনস্ট্যান্ট, কি বললাম, যে আমাদের ফাংশনটা এটার দ্বারা রিপ্রেজেন্ট করতেছে যে আমাদের ফাংশনটা প্রতিমত চেঞ্জ হবে কার সাপেক্ষে, এইচ এর সাপেক্ষে। এখন কিন্তু আমরা এম এক্সটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে কনসিডার করতে পারি, আর কনস্ট্যান্ট হলে কি সেটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি না, এই জিনিসটা এখানে বাইরে নিয়ে আসি। তো বাইরে নিয়ে আসলে কি লিখতে পারি বলতো, তো ই টু দি পাওয়ার এম এক্স লিখলাম। ওকে, তো আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা লিমিটটা এখানে বসাই দেই, লিমিট এইচ টেন্ডস টু জিরো, তারপর এখানে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এইচ। ওকে ওকে, এখান থেকে আমরা কিন্তু ডিরেক্টলি ই টু দি পাওয়ার এম এক্সের, ই টু দি পাওয়ার এক্সের কিন্তু একটা ম্যাকলরেন সিরিজ আছে, সেটা ইউজ করে করতে পারি, করো অসুবিধা নাই। তবে আমি তোমাদের একটু টেকনিক্যালি করাবো যে আমরা লিমিটটা কিভাবে ইউজ করে এটা করতে পারি, ঠিক আছে। তো আমাদের কিন্তু একটা ফর্মুলা ছিল, দেখো তো এই ফর্মুলাটা মনে পড়ে কিনা, এখানে দেওয়া আছে, দাঁড়াও দেখাই দিই। ওকে, এখানে এই তো এখানে আছে, দেখো দেখো ই টু দি পাওয়ার, এই যে এই জায়গায় দেখো, এই যে
আমাদের এখানে কি ছিল বলতো, এই একটা ফর্মুলা আছে না, এই জায়গায় এইটা ফর্মুলা আমি দেখি তোমাকে কি বলতেছি, কখন এই মানটা 1 আসবে, যদি কখনো দেখো লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0, এখানে যদি e এর সাথে mx থাকে, mx মাইনাস 1, ইভেন e এর সাথে যে পাওয়ারটা থাকবে, মানে e এর সাথে কি থাকতেছে, mx থাকছে না, যদি নিচে mx থাকে, কি বললাম, যদি নিচে mx থাকে, তাহলে আমরা বলতে পারি এই মানটা কত বলতো, এই মানটা 1, আদারওয়াইজ কিন্তু 1 হবে না। এখন যদি তোমার সাপোজ এখানে m নাই, তাহলে তুমি কি করবে বলতো, এখানে m দেবা, এখানে একটা m গুণ করবা, গুণ করলে আমার মান পাবো 1, অর্থাৎ মেইন কথা হচ্ছে আমাদের এখানে x এর সহগ যা নিচেও তাই থাকার লাগবে, ঠিক আছে। সিমিলারলি প্রত্যেকটা ক্ষেত্রে, এই ট্যানের ক্ষেত্রে দেখো, এখানে যদি a থাকে নিচেও কি থাকার লাগবে, a থাকার লাগবে, তবে এই মানটা কত হবে, 1 হবে, আদারওয়াইজ কিন্তু 1 হবে না। যদি এখানে থাকে 5, তাহলে এখানেও কি থাকার লাগবে, 5 থাকার লাগবে। বুঝাতে পারতেছে কথাটা আমার কথা কি তোমরা বুঝতে পারছো? অর্থাৎ আমাদের উপরে x এর সাথে যা থাকবে সহগ, নিচে x এর সাথে তাই সহগ থাকার লাগবে, তবেই আমাদের এই সকল সূত্রগুলো ভ্যালিড। এখানে দেখো, এখানে m আছে না, এখানে কি আছে n, দেখো mn এক্সট্রা আছে, এই জন্য mn এক্সট্রা গুণ, বাট এই দুটো না থাকলে এর মানটা কত ছিল, 1 ছিল। এখানে যদি 1 থাকতো তাহলে এখানেও কত হইতো, 1, তাহলে এই দুটো সব কি হয়তো 1 গুণ করলে আলটিমেটলি 1, তাহলে সেক্ষেত্রে ছিল মান ছিল কি আমাদের শুধু e। মনে পড়ে কি এই সূত্রগুলা? ওকে ওকে, তো এই কাজটা এখানে করবো আমরা, এই কাজটা কোথায় করবো, ঠিক এই জায়গায় এই কাজটা অ্যাপ্লাই করবো। দেখো, তো আমরা এই কাজটা এখানে দেখো, তো এখানে mh আছে না, বাট আমাদের কিন্তু এখানে h, মানে অর্থাৎ x এর জায়গায় কি আছে, h আছে। তো আমরা কি করতে পারি বলতো, এখানে একটা m এক্সট্রা গুণ করলাম, আবার এখানে একটা m এক্সট্রা গুণ করলাম, কোনো অসুবিধা আছে? মূল ফাংশনে কোনো পরিবর্তন করছি না, বাট আমরা কিন্তু এখন একটা কথা বলতে পারি। দেখো, এখন কিন্তু আমরা চাইলে এখানে একটা কথা বলতে পারি, সেটা আছে দেখো তো এই জিনিসটা না, দেখো এই জিনিসটার মান কিন্তু আমরা এখন বলতে পারি, দেখো এই জিনিসটার মান কিন্তু এখন 1 বলতে পারি। কি বলতে পারি, এই জিনিসটার মান হচ্ছে এখন আমাদের 1, তাই তো? তাহলে এখন বসায় দাও, কত হয় বলতো, e টু দি পাওয়ার mx ইন্টু 1 ইন্টু এখানে এক্সট্রা কি আছে, m আছে না, m বসায় দাও, তাহলে অ্যান্সার কত বলতো, m ইন্টু e টু দি পাওয়ার mx, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই বুঝতে পারছো? এখন বুঝতে পারছো তো? দেখো আমাদের কিন্তু ডিরেক্টলি যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম, ddx অফ e টু দি পাওয়ার mx, যদি আমরা ডিরেক্টলি করতাম তাহলে লিখতাম কি, আমরা কনসিডার করতাম e টু দি পাওয়ার mx কনসিডার করতাম না, e টু দি পাওয়ার x কনসিডার করতাম, তাহলে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কি হয়, e টু দি পাওয়ার x, এটা কি x না, তাহলে a আরেকবার অন্তরীকরণ ddx অফ mx, তাহলে করলে কত হয়, m হয় না শুধু এখানে, তাহলে m ইন্টু e টু দি পাওয়ার mx, তাহলে এটা কিন্তু অ্যান্সার আসতো। দেখো আমাদের মূল নিয়মে কিন্তু তাই এসছে, ঠিক আছে। তো মূল নিয়ম থেকে আমাদের এই যে ফর্মুলাটা, এটা কিন্তু আমাদের উদ্ভব হয়েছে। পারবা তো আশা করি, মূল নিয়ম থেকে যত কোশ্চেন আসছে না কোনো, আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। ওকে, তো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো আমাদের এখন আছে গ নম্বর ম্যাথটা, তো একটু কপি করে নিই আমি। ওকে, আচ্ছা, আচ্ছা বাদ দাও, ওটা নেই। ওকে, আমাদের এখন দেওয়া আছে কি বলতো, আমাদের এখানে দেওয়া আছে গ নম্বর কোশ্চেনটা, একটু দেখো। গ নম্বর কোশ্চেনটা বলতেছে যে তোমার যদি ফাংশনটা এফ অফ সেক ইনভার্স এক্স, এটা এখানে লিখতে একটু ভুল করছে, এটা হবে সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, সেক এক্স বা সেক ইনভার্স এক্স হলে তোমাকে এই জিনিসটা প্রুভ করা লাগবে, এই জিনিসটা প্রুভ করা লাগবে। এটা একদম ইজি ম্যাথ, কোনো প্যারা খাবা না, আমি তোমাদের একদম সুন্দরভাবে বুঝাই দেবো। তো এখানে একটা জিনিস মাথায় রাখো যে যদি কোনো একটা ফাংশন তুমি যদি এইরকম দেখো, এরকম যে 1 2 থাকে, তাহলে মনে করবো যে y এর সাথে যে সহগটা তোমার থাকবে, সাফিক্স হিসেবে থাকবে, তাহলে মনে করবা যে ওইটা তার কি বলতো, ততবার অন্তরীকরণ। যদি এখানে 1 দেখো তাহলে মনে করবা কি, এটা বলতো একবার অন্তরীকরণ। যদি এখানে 2 দেখো তাহলে মনে করবা 2 এখানে অন্তরীকরণ। এখানে একটু মিস্টেক আছে, এখানে হবে 2, একটু ভুল করছে। আচ্ছা, আমি একটু সুন্দরভাবে দিচ্ছি। এখানে y2 হবে, সরি এখানে মিস্টেক করে ফেলছে, তাই এখানে y2। দেখো প্রমাণটা তোমাকে করতে বলছে কি বলতো, যে x স্কয়ার
এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু মানে বোঝাচ্ছে তোমাকে দুইবার অন্তরীকরণ করা লাগবে, প্লাস এক্স ইন্টু টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে তোমাকে এই জিনিসটা প্রুভ করা লাগবে কোথা থেকে, এই জায়গা থেকে, এফ অফ এই যে একটা জিনিস আছে দেওয়া আছে না, তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ সেক ইনভার্স এক্স থেকে, তাই না? তো আমরা আগে এই ফাংশনটা বের করার চেষ্টা করি। দেখো আমাদের গিভেন মানে দেওয়া আছে কি বলতো, গিভেন তো এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স সমান কি লেখা দেওয়া আছে বলতো, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে তোমার ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার এক্স। তো এখন যদি আমরা এফ অফ সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স সমান কি বলতে পারি দেখো তো, তাহলে বলতে পারি না ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স, কি বলতে পারি ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স। ওকে, তো দেখো তো আবার এই জিনিসটার সমান কি দেওয়া আছে, এই জিনিসটার সমান দেওয়া আছে ওয়াই, তাহলে ওয়াই লিখে নাও। তাহলে অতএব ওয়াই সমান কত বলতো, ওয়াই ইকুয়াল টু বলতে পারি আমরা, ওয়াই ইকুয়াল টু বলতে পারি দেখো ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স। ঠিক আছে, তো এখন দেখো এখান দেখে তুমি ডিসাইড করবে তুমি কতবার অন্তরীকরণ করবা। তুমি দেখবা এখানে ওয়াই এর তোমার সাফিক্স হিসেবে কত মান দেওয়া আছে, দেখো আমাদের এখানে ওয়াই এর সাফিক্স হিসেবে কিন্তু 2 দেওয়া আছে, তার মানে আমাদের কতবার অন্তরীকরণ করতে হবে, 2বার অন্তরীকরণ করা লাগবে, তাই তো? তো আমরা এখানে 2বার অন্তরীকরণ করার চেষ্টা করি। ওকে, তো প্রথমবার অন্তরীকরণ করতে আমরা এখানে লিখবো যে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। ঠিক আছে, যদি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হয় দেখো, ওকে, তো এখান থেকে করা শুরু করতেছি আমি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে কি লিখতে পারি একবার অন্তরীকরণ, তাহলে মনে করবা যে এইটা অন্তরীকরণ মানে আছে ওয়াই ওয়ান, কত এটা আছে ওয়াই ওয়ান। ঠিক আছে, আবার যদি আমরা এভাবে করি আবার ডিডি এক্স অফ ওয়াই ওয়ানকে করি, ওয়াই ওয়ানকে তাহলে কী পাবো বলতো ওয়াই টু, মানে তোমাকে আমি ডিরেক্টলি বুঝাই দিচ্ছি। ঠিক আছে, যে আমরা পরীক্ষা হলে অত কিছু লিখবো না, যখন আমরা এটা লিখবো তখন ওয়াইকে ডিরেক্টলি লিখবো কি, এটা লেখার দরকার নেই, তখন তুমি ডিরেক্টলি ওয়াই ওয়ান লিখবা। আবার ওয়াই ওয়ানকে যখন তুমি এটা করবা তখন লিখবা ডিরেক্টলি ওয়াই টু। ঠিক আছে, তো আমি একবার যেহেতু অন্তরীকরণ করতে তাহলে কী লিখবো বলতো, ওয়াই ওয়ান লিখলাম, অতএব ওয়াই ওয়ান ইকুয়াল টু লিখতে পারি আমরা ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স, তাই তো? ওকে, তো আমরা এখন ডিরেক্টলি সূত্রভাবে করতে পারি, সূত্র ভেঙে ভেঙে করবো আমরা। ওকে, তো ওয়াই ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স এর বলতে ই টু দি পাওয়ার এক্স এর এটাকে আমরা সেক ইনভার্স এক্সকে এক্স কনসিডার করব, মনে মনে এক্স কনসিডার করবো। ঠিক আছে, তো সেক ইনভার্স এক্স এ কি লিখতে পারি বলতো, সেক ইনভার্স এক্স লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স কনসিডার করতে ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স। দেখো তো এটা কি আমাদের এক্স না ভাই, এক্ষেত্রে একবার অন্তরীকরণ করা লাগবে না, এই অন্তরীকরণ একবার করে ফেললাম, তো ডিডি এক্স অফ সেক ইনভার্স এক্স। ঠিক আছে, তো দেখো এখানে আমি এই দিকে লিখলাম, এই লাইনটা থেকে এই লাইনটা লিখতেছি এখানে, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, ওয়াই ওয়ান ইকুয়াল টু লিখতে পারি ই টু দি পাওয়ার সেক ইনভার্স এক্স ইনটু, দেখো তো এটা সমান কি বলতে পারি, দেখো তো সেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি হয় বলতো, সেক ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি হয় দেখো তো, মনে পড়ে কিনা তোমাদের, যে ডিডি এক্স অফ এই জিনিসটা একটু আগে বললাম না, যাদের মনে করো সূত্রগুলো একটু মনে থাকবে সুন্দরভাবে তারা কিন্তু খুব সহজে যে কোনো ম্যাথ করতে পারবে। এই জন্য তোমার প্রথম কাজ হচ্ছে সূত্রগুলো মনে রাখা। তাহলে 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 না, দেখো তো মনে পড়ে কি এটা আমাদের কি ডিফারেন্সিয়েশন ফর্ম ছিল না, যদি আমরা সেক ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি তাহলে এই জিনিসটা এই পাই। তো এটা বসায় দাও, এখানে বসায় দাও, এখানে 1/x ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো ঠিক আছে, তো এখন দেখো সুন্দরভাবে এখানে এই জিনিসটা আছে না, এই জিনিসটাকে আমি এই দিকে ট্রান্সফার করি, কি বললাম যে ওয়াই ওয়ান ইন্টু এক্স ইন্টু রুট ওভার কত বলতো এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, দেখো তো ভাই এই জিনিসটার মান কি, একটু সুন্দরভাবে চিন্তা করো তো এই জিনিসটার মান কি, দেখো তো এই জিনিসটার মান কত আমাদের, এই জিনিসটার মান এখানে ওয়াই না, দেখো তো ওয়াই, এই ওয়াই সমান কি এই জিনিসটা বলতে পারি না আমরা, দেখো তো
তাহলে ওয়াই কি এখানে বসায় দিতে পারেন, তাহলে এই জিনিসটা মানে হচ্ছে কত ওয়াই, তাহলে এখানে কি বসা দিলাম ওয়াই। ঠিক আছে ভাই, আমাদের কিন্তু প্রমাণে দেখো তো কোনো বর্গমূল দেওয়া আছে না, তাহলে আমাদের কী করা হলো, বর্গমূলটা সরাইতে হবে না, তো এই জন্য কী করতে পারি, উভয় দিকে বড় করে দেয়। তো এখানে এখানে এই দুই দিক থেকে বড় করলাম, তুমি সাইডে লিখতে পারো যে উভয় দিকে বড় করে লিখতে পারো, কোনো অসুবিধা নাই, বা না লিখলেও অসুবিধা নাই। ঠিক আছে, দুই বড় করে এখানে দেখো তো কী হয়, তাহলে ওয়াই ওয়ানকে বড় করলে কী হয়, ওয়াই ওয়ান স্কোয়ার, তারপর কত হয় এক্স স্কোয়ার, তারপর এই বর্গমূল আর বর্গ আর বর্গমূল কাটা যায়, থাকতেছে কি শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কী লিখতে পারি, ওয়াই স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, এতটুকু তো বোঝা গেছে। ওকে, তো এখন দেখো আমাদের কিন্তু প্রমাণটা মিলে নাই, এখানে কি দেওয়া আছে বলতো ভাইয়া, এখানে দেওয়া আছে তোমার এই জিনিসটা দেওয়া আছে, দেখছো কি বলতেছে এখানে ওয়াই টু লাগে, বাট তুমি বাইর করছো কত, ওয়াই ওয়ান বাইর করছো, তাহলে কি হবে তোমার না, তাহলে আরেকবার অন্তরীকরণ করা লাগবে না, তুমি এখানে আরেকবার অন্তরীকরণ করো, তাহলে আবার অতএব এখানে কি লিখতে পারো, ddx of y1 স্কয়ার x স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, বাট এখানে সামনে একটা কথা লিখতে পারো চাইলে লিখতে পারো, আমি লিখে দিচ্ছি তা। ওকে, এখানে একটা সুন্দর একটা কথা লেখা যায়, সেটা হচ্ছে এক্স এর আবার, যে এখানে আবার অন্তরীকরণ করি, আমাকে লেখা মিস্টেক হয়েছে, আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই সুন্দরভাবে এই যে কথাটা লিখে নেবা। ঠিক আছে, আমি লিখে দিলাম এখানে সাইড করে। তো যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী হয় দেখো তো একটু সুন্দরভাবে, দেখো তো আমরা একটু নতুন পেজ নেই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। ওকে, তো আমাদের আগে কি ছিল দেখো তো, এই জিনিসটা ছিল না, আমি এই জিনিসটা আবার লিখতেছি আমি। তো ddx of y1 স্কয়ার x স্কয়ার ইন্টু কত বলতো, x স্কয়ার মাইনাস 1, সরি এটাকে একটু বড় করে দিই, তাই না, এটা ছিল না, আর এই দিকে কি ছিল বলতো, এইদিকে ছিল আমাদের এই জিনিসটা, যে ddx of y স্কয়ার, তাই তো। তো বসায় দাও, এখানে মান বসায় দাও ডিরেক্টলি। যদি আমরা এই জিনিসটার মান আগে অন্তরীকরণ করতেছি, দেখো তো এখানে দুইটা ফাংশন, একটা y একটা x, তো আমি একটা কাজ করি, তো এটাকে ইউ ভি ধরি, এটাকে ধরি আমরা ইউ, এটাকে ধরি ভি, তো এই জিনিসটাকে তুমি ধরো ইউ, আর এই জিনিসটাকে ধরো তুমি ভি, তাহলে ইউকে স্থির রেখে ভি এর অন্তরীকরণ করবো, তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ারকে স্থির রাখলাম, তাহলে এর কি মানে এর কি অন্তরীকরণ করা লাগবে না, একে স্থির রেখে একে অন্তরীকরণ। দেখো তো এখানে কত হয়, তুমি যেটা গুণ করে ফেলো কোনো অসুবিধা নাই, কিন্তু গুণ করলে অসুবিধা নাই, অথবা তুমি না করে করতে পারো, তো আমি গুণ করে দিচ্ছি। তো যদি আমরা ddx অফ গুণ করি তাহলে কী হয় দেখো তো, এক্স টু দি পাওয়ার কত হয় 4 মাইনাস কত হয় এক্স স্কোয়ার, ঠিক সিমিলারলি প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1কে স্থির রাখলা, তার ddx অফ কত বলতো, ddx অফ y2, সো y1 স্কোয়ার, এই y1 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এর অন্তরীকরণ করতে পারি, দেখো তো আমরা এক্স টু দি পাওয়ার n কনসিডার করতে পারি না, y স্কোয়ার লিখতে পারি, কি লিখতে পারি বলতো, যে 2y n সামনে আসে, তাহলে 2 মাইনাস 1 ইন্টু এটা কি আমাদের x না, তাহলে এটা একবার অন্তরীকরণ করো, সরি এই তো লিখে ফেললাম। ঠিক আছে, তো এখন দেখো আমাদের জন্য অন্তরীকরণ একদম ইজি, কিন্তু তো এখানে আমরা y1 স্কয়ার লিখতে পারি, তাহলে দেখো তো এখানে কত হয়, এখানে কিন্তু আমাদের x টু দি পাওয়ার n এর সূত্র, n সামনে আসে তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1, n এর মান কত বলতো, তাহলে 4 মাইনাস 1 তাহলে 3, এখানে তো 2 আসে 2x, x স্কয়ারের অন্তরীকরণ কত হয় 2x না, এই 2x লিখছি, তারপর কত বলো, এই জিনিসটা ফিক্সড, x স্কয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তারপর দেখো তো এখানে এক্স টু দি পাওয়ার এন কনসিডার করতে পারি না, তাহলে ওয়াই টু দি পাওয়ার এন, y1 টু দি পাওয়ার এন এর সূত্র কি 2 ইন্টু y1 মাইনাস 1, এটা কি এক্স না, তাহলে একবার অন্তরীকরণ করো, তাহলে ddx অফ y1 ইকুয়াল টু, এখানে দেখো তো কি লিখতে পারি 2y, এখানে y এর অন্তরীকরণ কত হয় y1 হয় না, এই y1 লিখে ফেললাম। ঠিক আছে, ওকে ওকে, তো আমরা একটা কাজ করি, এখান থেকে দেখো 2x কমন নেই, কি বললাম যে 2x কমন নিলাম, 2x কমন নিলে কি হয় দেখো তো, এই সামনে 2x নিলা, শেষে y1 স্কয়ার,
ঠিক আছে, তো কমন যদি নেই তাহলে কী থাকতে শুধু 2x² - 1 থাকতেছে না এখানে, এটাই। তারপর কি লিখতে পারি x² ইন্টু x² - 1, আবার 2 কি লিখতে পারি 2y1, আর y1 কে অন্তরীকরণ করলে কি লিখতে পারি y2 লিখতে পারি না, এই y2 লিখলাম ইকুয়াল টু 2y1। ঠিক আছে, এতটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? তো এখন দেখো প্রত্যেকটা টার্মে দেখো 2 আছে, কি বললাম প্রত্যেকটা টার্মে 2 আছে এবং প্রত্যেকটা টার্মে y1 আছে। কি বলতেছি দেখো, প্রত্যেকটা টার্মে আমাদের 2 আছে এবং প্রত্যেকটা টার্মে 2 কি দেওয়া আছে y1 দেওয়া আছে। তাহলে আমরা কি করতে পারি 2y1 দ্বারা ভাগ করি, যদি 2y1 দ্বারা ভাগ করলে কি হয় দেখো তো এখানে, তাহলে এখানে 2y1 বাদ যায়, তাহলে থাকতেছে কি শুধু xy1, তারপর কি থাকতেছে 2x² - 1, তারপর প্লাস কি দেওয়া আছে এখানে 2y1 যায়, এই জিনিসটা বাদ যায়, থাকতেছে কি শুধু y2 না। তাহলে আমরা কি লিখতে পারি x² ইন্টু x² - 1 ইন্টু y2 ইকুয়াল টু কত 2y1 চলে থাকতেছে কি শুধু y। ওকে, তো আমাদের কিন্তু কাজ শেষ, আমাদের সর্বোচ্চ 2বার করতে বলছে, সর্বোচ্চ আমরা 2বার অন্তরীকরণ করছি। এখন আমাদের কি কাজ, এখন আমাদের একটু কোশ্চেন যা দেওয়া আছে ওই আঙ্গিকে সাজানো। দেখো কোশ্চেনের মধ্যে কি দেওয়া আছে, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে দেখো তো x² ইন্টু x² - 1 ইন্টু y2, এটা দেওয়া আছে না, তাহলে আমাদের ওইটা পর সামনে আনতে হবে, তারপরে এইটা, তারপর এটা, এই কাজটা করে ফেলি আমরা এখানে। নাও তো প্রথম কাজটা ছিল এইটি সামনে ছিল না, এটা সামনে লেখো। তাহলে অতএব লিখতে পারো কি বলতো x² - 1 ইন্টু y2, তারপর কত ছিল, তারপর এই পদটা ছিল না, এই পদ ছিল। দেখো এখানে কি দেওয়া আছে, এই জিনিসটা এই পদটা ছিল দেওয়া। ঠিক আছে, তো সামনে ছিল x, তো সামনে x লেখা ফেলো, এই যে সামনে x, তারপর কিছু হলো বলতো, তারপর ছিল 2x² - 1 ইন্টু y1, এই y1 দিলাম। তারপর দেখো সমানের ওই সাইডে শূন্য ছিল না, তাহলে এইটাকে এই সাইড নিয়ে আসি, এটাকে নিয়ে আসলে কি হয় y1 ইকুয়াল টু 0। এটা আমাদের কিন্তু প্রুভড। যদি শুট করতে বলছো শুট, তাহলে প্রুভ করলে বলে প্রুভড, যা বলছো তাই। এই বুঝতে পারছো তোমরা? দেখো তো বোঝা গেছে কি না আমাদের? তো আমি কি করি, জাস্ট প্রমাণ আঙ্গিকে আগাবো, প্রমাণে যা আছে তাই করব। ঠিক আছে, পারবা তো? আশা করি তোমরা পারবা, ইনশাআল্লাহ পারবা। ঠিক আছে, তো আমাদের ম্যাথ এটা মোটামুটি শেষ। তার নেক্সট ম্যাথ যাই। এই তো সুন্দর একটা ম্যাথ, তোমাকে বললাম না আমাদের অধ্যায়ের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এই যে এই টাইপটা, যে গুরুমান এবং লঘুমান। তো আমি তোমাদের প্রথমত একটু কনসেপ্ট শেখানোর চেষ্টা করি যে গুরুমান এবং লঘুমানটা কি, অ্যাকচুয়ালি কি মিন করতেছে। তো এটা একটু বুঝতে হবে সুন্দরভাবে, একটু মনোযোগ দাও। যে তোমাকে যদি কোনো একটা ফাংশনের গুরুমান এবং লঘুমান বের করতে বলা হয়, তোমার কাজ হচ্ছে দুইবার ওই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করা। কি বললাম, যে কোনো একটা ফাংশন যদি তোমাকে গুরুমান এবং লঘুমান বের করতে বলা হয়, তুমি ওই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করবা। প্রথমবার অন্তরীকরণ করবা, তারপর আবার দ্বিতীয়বার অন্তরীকরণ করবা। দুইবার অন্তরীকরণ করছো, তারপর তুমি 3টা কথা মনে রাখবা। কীরকম, যে প্রথমবার অন্তরীকরণ করছো কোনো একটা ফাংশনের গুরুমান লঘুমান তখনই পাবা যদি প্রথম অন্তরীকরণের মানটা কী হয়, 0 হয়। প্রথম অন্তরীকরণের মান 0 ধরলা, 0 ধরছো তো, 0 ধরে ওখান থেকে তুমি x এর মান পাবা 2টা বা 3টা বা অনেকগুলো মান পাবা, বা একটা মান পাবা, মানে 1টা 2টা 3টা মানে এরকম আনলিমিটেড মান পাবা। বাট কতগুলো মান পাবা সে তোমাদের ইচ্ছা, মানে যেগুলো ফাংশন আঙ্গিকে বের হবে কিন্তু। তো তুমি যখন x এর মান একাধিক পাবা, ওই x এর মানটা দ্বিতীয় অন্তরীকরণে বসাবা, ওই x এর মানটা দ্বিতীয় অন্তরীকরণে বসাবা। বসানোর পর যদি তুমি দেখো দ্বিতীয় অন্তরীকরণে ওই x এর মান বসানোর পর যদি মানটা পজিটিভ আসে, মানটা যদি পজিটিভ আসে, কি বললাম, দ্বিতীয় অন্তরীকরণের মান যদি পজিটিভ আসে, তাহলে মনে করবা যে ওই মানের জন্য ওই ফাংশনটা কি পাবা বলতো, লঘুমান পাবা। যদি দ্বিতীয় অন্তরীকরণের মানটা নেগেটিভ আসে, তাহলে মনে করবা যে ওই ফাংশনের জন্য ওই মানটা কি আসবে বলতো, গুরুমান পাবা। কথা কি ক্লিয়ার? ওকে, তো আমরা কি করবো, প্রথম কাজ হচ্ছে কি বলতো, যে কোনো একটা ফাংশন দেওয়া থাকলে, এটা এফ অফ এক্স দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু, তুমি কি করো বলতো, এখানে প্রথমত y1 বের করবা, যে এফ প্রাইম অফ এক্স, সরি এফ প্রাইম অফ এক্স বের করবা। দেন কি করবা, y2 বের করবা। ঠিক আছে, তো এখন আমরা এখান থেকে কি করতে পারি, তো তুমি যখন এই দুইটা জিনিস বের করলা, এই দুইটা জিনিস বের করে তোমার কাজ হচ্ছে প্রথম কাজ, সে গুরুমান ও লঘুমান, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর জন্য, ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। মিনিমার জন্য কি করবা বলতো, এফ প্রাইম অফ এক্স ইকুয়াল টু কি ধরবা, 0 ধরবা। ঠিক আছে, তো এখানে এফ প্রাইম অফ এক্স ইকুয়াল যখন তুমি 0 ধরবা, তখন তুমি দেখবা যে এখানে তুমি এক্স এর দুইটা মান বা একাধিক মান পাচ্ছ, তো এ বি যাই পাচ্ছ অনেকগুলো মান পাচ্ছ, বা একটা পাইতে পারো, তোমাদের মানে ফাংশন থেকে বলা যাবে কিন্তু। তো আমি র্যান্ডাম ধরলাম,
তো এক্স এর মান পেলাম আমি এ, তো এই এর মানটা আমি এখানে কোথায় বসাবো, এফ ডাবল প্রাইম অফ এ, মানে এই এক্স এর জায়গায় বসাবো। যদি মানটা কি আসে বলতো পজিটিভ পাও, তাহলে কি পাবো বলতো, কত মানটা কি শূন্য থেকে বড় না পজিটিভ না, তাহলে এর জন্য কি পাবো বলতো, এর জন্য পাবা তুমি লঘুমান। ঠিক আছে, ঠিক সিমিলারলি যদি এফ ডাবল প্রাইম অফ কত পাবো বলতো, এ বসানোর পর যদি মানটা শূন্য থেকে ছোট হয়, তাহলে এর জন্য কি পাবো বলতো, গুরুমান। ঠিক আছে, গুরুমান, মূল ফাংশনে কত পাবো বলতো, গুরুমান পাবা। দেন তুমি কি বসাবা, এটা তুমি আবার এফ অফ এ তে বসানোর পর মান পাবা। ঠিক আছে, এটা কত বসাবা, এফ অফ এ, এফ অফ এ তে বসালে তুমি কি ভ্যালু পাবা। এই কথা কি ক্লিয়ার, তোমার কনসেপ্টটাকে বুঝতে পারছো, যে আমাদের প্রথম কোনো ফাংশন দেওয়া থাকা মানে কি তুমি মনে করবা কি ওখানে দুইবার অন্তরীকরণ করা লাগবে। যদি তোমাকে কি বলা হয় বলো, যদি তোমাকে লঘুমান এবং গুরুমান বের করতে বলা হয়, তাহলে তোমার প্রথম কাজকে ওই ফাংশনটাকে দুইবার অন্তরীকরণ করবা। এই দুইবার অন্তরীকরণ করার পর তোমার ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে তখন যখন কি হবে, ফাংশনটার ভ্যালুটা প্রথম অন্তরীকরণের মানটা কি হবে, শূন্য হবে। শূন্য ধরে তুমি এক্স এর মান একাধিক পাইতে পারো, তো ওই মানটা কি বা দ্বিতীয় অন্তরীকরণে বসাবা। দ্বিতীয় অন্তরীকরণে বসানোর পর যদি দেখো পজিটিভ পাও, তাহলে পজিটিভ পাওয়ার জন্য কি করো বলতো, যদি পজিটিভ পাই তাহলে পাবো তার জন্য লঘুমান, যদি কি নেগেটিভ পাই তাহলে কি পাবো বলতো, তার জন্য আমরা গুরুমান পাবো। কথা কি ক্লিয়ার? অবশ্যই কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তাহলে ম্যাথটা ইজিলি করতে পারবো। দেখো আমাদের প্রথমে এখানে দেওয়া আছে কি বলতো, গ নম্বর কোশ্চেনটা, তো এখানে আমাদের দেওয়া আছে এই জিনিসটা। তো এখানে আমাদের কি দেওয়া আছে বলো, এখানে দেওয়া আছে গ নম্বরে, তো এফ অফ এক্স দেওয়া আছে, এফ অফ এক্স কত দেওয়া আছে বলো, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে তোমার 2x। ঠিক আছে, তো এখান থেকে এই যে এই ফাংশনটা তোমাকে মান বের করা লাগবে। তো আমরা ধরি লেট বা ধরি, বাংলা লিখতেছি, যে ধরি ফাংশনটা y ইকুয়াল টু কি লিখতে পারি, এফ অফ এক্স, এফ অফ এক্স, তাই তো। যদি এটা ধরতে পারি, তো এখন আমাদের কি মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে কিন্তু, তাই না। তো আমাদের এখন এটা ধরছি y, তো আমি প্রথম কাজ কি বলছিলাম, যে মানগুলো বসায় দাও। y ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, 2x প্লাস 1/2x। ঠিক আছে, তো এটা তো দেওয়াই আছে আমাদের। তো এখন আমরা বাকি কাজটা একদম ওই ফলো অনুসারে করবো যেটা আমাদের দেওয়া আছে। তো আমরা এখন একটা কাজ করি, এখান থেকে 2টাকে বাইরে, এখানে 2 আছে না, তো 2 কমন নিতে পারো বা নাও নিতে পারো। তো আমরা 2 কমন নিচ্ছি না, না নিয়ে একটা কাজ করি। তো আমরা এখানে কাজ করি কি, একে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। ঠিক আছে, কয়বার করবো, পরপর 2বার করবো। তাহলে আমরা এখানে করে ফেলি, তাহলে ডিডি এক্স অফ ওয়াই, এটা মানে কি বুঝবা, y1 বুঝবা। ঠিক আছে, y1 ইকুয়াল টু কি বলতে পারি বলতো, তাহলে ডিডি এক্স অফ 2x প্লাস 1/2x। তো এখানে x এর 2x এর অন্তরীকরণ কত হয়, 2 হয়। আবার 1/2x কি বললাম, 1/2x এর অন্তরীকরণ কি হয় বলতো, মাইনাস 1/2x স্কয়ার হয় না, তাই তো। এটা মানে অনেকে বোঝো নাই, দেখো ডিডি এক্স অফ 1/x, তাই না। তো এটাকে কি লিখতে পারি বলতো, এটাকে লিখতে পারি আমরা ডিডি এক্স অফ, তাহলে এক্স কি লিখতে পারি, এক্স ইনভার্স 1 লিখতে পারি না, অবশ্যই লিখতে পারি। তো আমরা এক্স টু দি পাওয়ার n এর সূত্র করি, এক্স টু দি পাওয়ার n কি হয়, -1 সামনে আসে nটা, তাহলে কি হয়, n থেকে 1 বাদ যায়, -1 -1, তাহলে কি লিখতে পারি, -1/x²। এই বোঝা যায়। ঠিক আছে, তো এই কাজটা এখানে করছি। ওকে, তো এখন দেখো পরবর্তীতে কি করতে পারি। তো দেখো তো এখন আমরা কি লিখতে পারি, y1 সমান কত বলতে পারি, দেখো তো y1 ইকুয়াল টু লিখতে পারি এখন 2 - 1/2x²। ঠিক আছে, 2 মাইনাস কি লিখতে পারি, 1/2x²। তো এখন আমাদের কাছে দ্বিতীয়বার আবার অন্তরীকরণ না, আবার এগেইন। ঠিক আছে, তাহলে y1 করি আমরা, y1, এই y1 মানে কি বুঝলাম, এটা y2 না, এই যে y2। ঠিক আছে, বসায় দাও এখানে, তাহলে কত হয় বলতো, এটা যদি আবার অন্তরীকরণ করি আমরা 2 - 1/2x², তাই তো। ওকে, y2
y2 ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো 2 এর অন্তরীকরণ 0, ঠিক সিমিলারলি এই কাজটা করতে পারি না মাইনাস, তাহলে এই 2টা সামনে যাবে না। এখন দেখো তো 2x এর ক্ষেত্রে কী হবে বলতো, এটা আমরা লিখতে পারি হাফটাকে সামনে দিলাম, তাহলে x ইনভার্স 2 মানে ddx অফ x ইনভার্স 2। ওকে, তো এখন কি করা যায়, -2 সামনে আসে, তো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস হাফ -2 ইন্টু -2 কী করতে পারে বলতো, -2 ইন্টু এই যে x টু দি পাওয়ার -2 -1 না। ওকে, তো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, 2 বাদ থাকতেছে কি বলতো 1/x3। তাহলে এটা কার মান বলতো, y2 মান। ঠিক আছে, তো তুমি এটাকে 1 নম্বর ইকুয়েশন এবং এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন ধরো। ঠিক আছে, যদি ধরো তাহলে এখন কি পাবে বলতো, এখন আমাদের কথা আছে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম, কি বললাম, ম্যাক্সিমাম এবং মিনিমাম কি লিখবা, গুরুমান এটা একটু মিশে একই হয়ে যাচ্ছে, অন্য কলাম নেই। দেখো গুরুমান গুরুমান ও লঘুমানের জন্য প্রথম অন্তরীকরণ কি ধরতাম বলতো, প্রথম অন্তরীকরণ y1 ইকুয়াল টু কি ধরতাম, 0 ধরতাম না, এই y1 ইকুয়াল 0। তাহলে কি বলতে পারি বলতো, যে 2 মাইনাস কত বলো, 2 মাইনাস 1/2x² ইকুয়াল টু 0। তাহলে কত হয় বলো, তাহলে লিখতে পারি যে 2 ইকুয়াল টু এই যে 1/2x কে এক সাইড রাখলাম, 2x² কে এক সাইড, এদিকে 2 লিখলাম। তাহলে এই 2টাকে এই সাইড দাও, তাহলে কি লিখতে পারি, x² ইকুয়াল টু কি লিখতে পারি, 1/4 লিখতে পারি না। যে কি করলাম, এই 2টাকে এই সাইড দিলাম, এই x² এই সাইড নিলাম। তাহলে x সমান কি বলতে পারি, দেখো তো x সমান কি বলতে পারি, √1/4 না। তাহলে সামনে একটা কি প্লাস মাইনাস, তাহলে অতএব x ইকুয়াল টু কি বলো, x ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। এতটুকু কি বোঝা গেছে যে x এর মান কটা পাইছি বলতে, x এর মান আমরা 2টা পাইছি। তো একটা x এর মান কত, x ইকুয়াল টু কত পাইলাম, x ইকুয়াল টু পাইলাম আমরা হাফ, আর একটা কত ওয়ার x ইকুয়াল টু মাইনাস হাফ। এখন আমরা দেখবো যে এখানকার এই দুটার মানের মধ্যে এখন আমরা দেখবো যে এই x এর দুইটা মানের জন্য, যে এই x এর দুইটা মান কোনটার জন্য আমরা লঘু মান পাবো, কোনটার জন্য আমরা গুরু মান পাবো, তাই না। তো এটার জন্য একটা নতুন একটা স্লাইড দিলাম আমি। দেখো আমাদের দেখো y1 কি দেওয়া আছে বলতো, y1 দেওয়া ছিল, y1 দেওয়া ছিল তাই x মানে y সমান দেওয়া ছিল কত, 2x প্লাস 1/কত 2x। আবার y1 দেওয়া ছিল আমাদের কত বলতো, y1 দেওয়া ছিল 2 মাইনাস 1/2x², তাই তো। আবার দেখো তো কত দেওয়া ছিল, y2 সমান দেওয়া ছিল কত, y2 সমান দেওয়া ছিল 1/x³, তাই না। তো এখন আমরা দেখো এইটা সলভ করলাম, এটা সলভ করে আমরা x এর দুইটা মান পেয়েছি, একটা কি বলতো হাফ আর একটা কি মাইনাস হাফ, তাই না। তো এখন আমরা বসাবো y2 তে, এটা ছিল 2 নম্বর ইকুয়েশন, এটা ছিল তোমার 1 নম্বর ইকুয়েশন, তাই না। তো এখন x ইকুয়াল টু হাফ প্লাস হাফ কোথায় বসাই, 2 এ বসাই। পরীক্ষা কিন্তু এভাবেই লিখবা, আমি যেভাবে লিখে দিচ্ছি ঠিক এভাবেই লিখবা, তাহলে ফুল মার্কসে পাবা। তাহলে কত লিখতে পারি বলতো, তাহলে অতএব y2 ইকুয়াল টু যদি হাফ বসাও তারপর কিউ, তাহলে কত বলতে পারি 1/8 না, এটা কি 0 থেকে বড় না, তাহলে লিখতে পারি কি অতএব x ইকুয়াল টু হাফের জন্য y লঘুমান বিদ্যমান। ঠিক আছে, অতএব কি লিখতে পারি, অতএব কি y সমান কি লিখতে পারি, y বসায় দাও মানটা, যে হাফ বসায় দাও, x এর মান হাফ বসায় দাও, তাহলে 2 ইন্টু কত বলতো হাফ, আবার কত বলতো এখানে ছিল কত 1/2, x এর মান কত হাফ না, এই হাফ বসায় দিলাম। অর্থাৎ দেখো y এর জায়গায় আমি হাফ বসাই, x এর জায়গায় কত হাফ বসায় দিয়েছি, তো কত 2 বাদ যায়, থাকতেছে 1 প্লাস 1/1, এই 2 বাদ যায়, তাহলে 1 যোগ করলে কত 2, তাহলে এটা হচ্ছে আমাদের কি মান, লঘুমান। ঠিক আছে, আমাদের লঘুমান কিন্তু বের হয়েছে। এখন সিমিলারলি আমরা গুরুমান বের করতে পারবো না, দেখো সিমিলারলি গুরুমান বের করতে পারবো না, তো সিমিলারলি লিখতেছি আমি, সিমিলারলি দেখো কি বলতে পারি, ঠিক সিমিলারলি এই কাজটা এখানে করব, যে x ইকুয়াল টু মাইনাস হাফ কোথায় বসাই বলতো, 2 এ বসাই,
ঠিক আছে, 2 যখন বসাবা তখন দেখবা যে y2 সমান কি বলতে পারি বলতো, যে মাইনাস হাফের উপর কি বলতো কিউব না, দেখবো যে মানটা আলটিমেটলি 0 থেকে কি আসতেছে, ছোট আসতেছে, নেগেটিভ, কারণ কিউব করলে আলটিমেটলি নেগেটিভ মান আসে। তাহলে কি লিখতে পারি বলতো, এক্স ইকুয়াল টু মাইনাস হাফের জন্য কি মান বলতো, জন্য গুরু মান বিদ্যমান। ঠিক আছে, তাহলে অতএব y ইকুয়াল টু কি লিখতে পারি বলতো, 2 ইন্টু মাইনাস হাফ প্লাস 1/2 ইন্টু মাইনাস হাফ, 2 বাদ যায়, তাহলে এখানে কি থাকছে মাইনাস 1 থাকতেছে প্লাস 1/-1, তাহলে মাইনাস কে যোগ করলে কত, -2। এটা হচ্ছে কি বলতো আমাদের গুরুমান। ঠিক আছে, বুঝতে পারছো তো, মানে আমরা পারবো, আশা করি যে কোনো ম্যাথ আসুক না কেন আমরা এভাবে সলভ করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তো দেখো আমি কি করলাম, প্রথম কাজে যে আমাদের একবার অন্তরীকরণ ধরবো, যে 2বার অন্তরীকরণ করবো, প্রথম অন্তরীকরণে মানে 0 ধরবো, দেন দ্বিতীয় অন্তরীকরণ করবো, দ্বিতীয় অন্তরীকরণে প্রথম অন্তরীকরণ 0 ধরে যে মান পাবো x এর, ওই মানগুলো দ্বিতীয় অন্তরীকরণে বসাবো, যদি পজিটিভ পাই তাহলে কি লঘু মান, আর নেগেটিভ পাইলে গুরু মান, এই মান দেন বের করবা এভাবে। ঠিক আছে, পরবর্তী ম্যাথে দাও। এই তো সুন্দর ম্যাথ আসছে, দেখছো, বললাম না যে সকল ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এই সকল ম্যাথগুলো মোটামুটি বারবার আসছে তোমার দেখবা। ঠিক আছে, তো দেখো কি বলতেছে কোশ্চেনটা একটু পড়ো তো। কোশ্চেনটা বলতেছে একটা বক্ররেখা দেওয়া আছে, বক্ররেখার সমীকরণ, কারণ কি এক্স কিউব মানে বক্ররেখা বুঝবা, পরে বুঝবা অটোমেটিক্যালি। কি বলছে, বক্ররেখাটি 1,1 কি বলতেছে, বক্ররেখাটি 1,-1 বিন্দুতে 1,-1 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। তুমি যদি স্পর্শক পাও তার মানে করবা যে ওটা অভিলম্বের সমীকরণ, ওখানে দেওয়া আছে, কারণ কি লম্ব ধরবা, আর কোনো কিছু কাজ না। ঠিক আছে, তো সমীকরণ দেওয়া আছে কি দেখো তো, x³ প্লাস xy², তারপর দেওয়া আছে -3x², এখানে একটু মিস্টেক, এই -3x² প্লাস 4x প্লাস 5y প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0। ওকে, প্লাস 2 ইকুয়াল টু 0 এবং ফি অফ x এটা দেওয়া আছে। তো বলছে এই বক্ররেখাটা দেওয়া আছে না, এই বক্ররেখাটা যদি এত কমা এত বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ। দেখো আমাদের যে কোনো রেখা মানে স্পর্শক অভিলম্ব রেখা বলতে পারেন, রেখা বলতে সরলরেখা বুঝাচ্ছে না, তো সরলরেখা নির্ণয়ের জন্য আমাদের বেশ কয়েকটা কন্ডিশন থাকে বা কয়েকটা মনে করো যদি ক্লু দেওয়া থাকে, তাহলে আমরা সহজেই কিন্তু স্পর্শক সমীকরণটা বের করতে পারি, তাই না। তো এখানে দেখো তো আমাদের যেহেতু একটা বিন্দু দেওয়া আছে, তাহলে বিন্দু দিলে কোনো একটা রেখাকে স্পর্শ সমীকরণ বের করতে পারি আমরা না, বিন্দু যদি দুইটা থাকে তাহলে আমরা কি বের করতে পারি, সরলরেখার সমীকরণ, অথবা কি একটা বিন্দু এবং একটা ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করতে পারি, তাই না। তো আমরা ওই কাজটা করব, যে এখন সরলরেখার সমীকরণ, স্পর্শকের সমীকরণ দেখো আমরা একেবারে করব কত বিন্দুতে, 1,-1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, তো আমাদের স্পর্শকের সমীকরণ লাগবে কত বিন্দুতে, 1,1 বিন্দুতে। তো আমরা একটা কাজ করি, তাহলে 1,n বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের কত, y মাইনাস y1 না ইন্টু ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1 না। ওকে, বসায় দাও, বিন্দুগুলো বসায় দাও। দেখো আমি কিন্তু একদম ইজিতে করা আছে, যখন যাতে তোমার কখনো আর ভুল না হয়। ঠিক আছে, y1 মানে কত বলতো, y1 মানে -1 না, তো মাইনাসে মাইনাসে গুণ করলে কত, +1 প্লাস m ইন্টু x কত বলে, x মাইনাস 1। তো এটা তোমার 1 নম্বর ইকুয়েশন, অর্থাৎ তুমি সহজেই স্পর্শকের সমীকরণটা বের করতে পারবা যদি তোমার m এর মান দেওয়া থাকে। আচ্ছা m বলতে কি বোঝাচ্ছে, m বলতে ঢাল বোঝাচ্ছে না। তো আমরা যদি কোনো ক্রমে এই 1,-1 বিন্দুতে যদি এই যে বক্ররেখার ঢালটা বের করতে পারি, তাহলে আমরা এখানে বসায় দিলে কিন্তু আমাদের সহজে কিন্তু স্পর্শকের সমীকরণটা বের হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ওকে, তো আমরা এই কাজটা এখানে করব। ওকে, বসায় দাও। তো এখানে আমরা লিখতে পারি এই পুরো জিনিসটা সমীকরণ দেওয়া আছে না, এটা তো এখানে লিখে গিভেন, কি গিভেন দেওয়া আছে ইংরেজি লিখতে পারো, বাংলা লিখতে পারো, তবে আমি ইংলিশে ম্যাক্সিমাম টাইমে লিখতাম। ঠিক আছে, তো গিভেন কি দেওয়া আছে, যে x³ প্লাস xy² মাইনাস 3x প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল 0। অর্থাৎ ঢাল বলতে বুঝবা এই জিনিসটা, ঢাল বলতে কি বুঝবা, কোনো একটা সমীকরণ যদি এরকম xy থাকে তাহলে মনে করবা যে dx dy, সো dy dx এটা হচ্ছে কি ঢাল, আবার ঢাল মানে কি tan θ হয়।
ঠিক আছে, অনেকগুলো আছে, তার মানে বুঝবা যে কোনো একটা সমীকরণ যে এভাবে হয় তুমি ডিরেক্টলি কিন্তু এইভাবে বসাই দিয়ে করতে পারো। ঠিক আছে, অর্থাৎ এম এর মান বোঝাবে কি একবার অন্তরীকরণকে বোঝাবে। তুমি এই জিনিসটাকে অন্তরীকরণ করো, দেখো ফাংশনটা কার সাপেক্ষে আছে, তুমি মনে করলো ফাংশনটা এক্স এর সাপেক্ষে আছে, তো অলওয়েজ কনসিডার করবা যে এক্স এর সাপেক্ষে যদি কোনো একটা ফাংশন দেখো যে এক্স হয় থাকে, তো তুমি চেষ্টা করবা যে অলওয়েজ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। ঠিক আছে, যদি কোনো কিছু বলা না থাকে বা কোনো কিছু ইনস্ট্রাকশন দেওয়া না থাকে, তো মনে করবা অলওয়েজ যে ওটা এক্স এর সাপেক্ষে করতে হবে। আর যখন ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যেটা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করো, তখন তুমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, তাই না? তো এখানে এই কাজটা আমরা করব। তো এখানে আমরা অলওয়েজ এক্স এর সাপেক্ষে ধরে করলাম, তো এখানে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, লিখবা বাংলা লিখতে পারো অথবা ইংলিশ। আমি ইংলিশে হয় ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, এটা মানে কি বলছে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। বাংলা লিখতে অনেক টাইম যায়, সেজন্য আমাদের ইংরেজি লিখতে পারি, অসুবিধা হবে না আশা করি। ঠিক আছে, আচ্ছা তো আচ্ছা না, এটা তারপর কি করতে পারি দেখো, যেটা হয় তাহলে এখন জাস্ট এই মানটা এখানে বসাই দেবো, আর কোনো কাজ নাই। ঠিক আছে, তো এটা অন্তরীকরণ করে ফেলো। তো এখানে দেখো অন্তরীকরণ এক্স কিউবের অন্তরীকরণ কত হয় বলতো, এক্স কিউবের অন্তরীকরণ, তো আমি এটা একটু উপরে লিখে ফেলি, এই জায়গায় লিখি নাও। ওকে, তো দেখো তো এক্স কিউবের অন্তরীকরণ না, এক্স কিউবের অন্তরীকরণ কত বলতো 3x², তারপর প্লাস এখানে দেখো তো এক্স ওয়াই না, এক্স ওয়াই না, তাহলে এক্স কে স্থির রাখলাম, কার অন্তরীকরণ ওয়াই স্কয়ারের অন্তরীকরণ, আমি লিখে দিচ্ছি একটু তোমাদের সুবিধার জন্য। ঠিক আছে, প্লাস আবার কি ওয়াই স্কয়ারকে স্থির রেখে অন্তরীকরণ কত বলো কার এক্স এর অন্তরীকরণ, এই এক্স এর অন্তরীকরণ করলাম। ঠিক আছে, দেন আবার দেখো 3x এর অন্তরীকরণ না, 3x এর অন্তরীকরণ কত হয় শুধু -3 হয় না একে, তো 4x এর অন্তরীকরণ এখানে 4 সো 3x² ছিল, সরি একটু মিস্টেক হয়ে গেছে, 3x², তো 3x² এর অন্তরীকরণ কত বলতো, 3x² এর অন্তরীকরণ কত দেখো 3x² না, তাহলে কি nটা সামনে যাবে, তাহলে এই 2টা সামনে যাবে না, 2 যদি সামনে যেতে কত হয় 3 এর সাথে 2 গুণ করো ইনটু x 2 - 1, তাহলে আলটিমেটলি 1। আবার দেখো 4x এর অন্তরীকরণ কত বলো 4 হয়। ওকে, আবার তারপর কত আছে 5 হয় না 5, তো y এর অন্তরীকরণ কত বলো dy dx না, এই dy dx, আর কনস্ট্যান্টের অন্তরীকরণ কত 0 0 ইকুয়াল, তাই না? ওকে, তো এখন আমরা ডিরেক্টলি আমরা ফর্মুলা ইউজ করে দেবো। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই কাজটা একবারে করতে পারবা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু ভেঙে ভেঙে লিখলাম। ওকে, তো এখন এখানে করলে কত হয় দেখো তো এক্স, এটা করলে কত হয় দেখো তো ওয়াই কে তুমি এক্স কনসিডার করতে x⁴n, তাহলে কি হলো 2y, এটা কি এক্স না, তাহলে কি হবে এটা অন্তরীকরণ হবে না dy dx। ঠিক আছে, তারপর কত বলতো এক্স এর অন্তরীকরণ কত শুধু কত 1 না, তাহলে এক্স এর অন্তরীকরণ কি হয় শুধু 1, তাহলে এখানে ইনটু 1 প্লাস 3 2 কত হয় -6x প্লাস 4 কত, তারপর প্লাস 5 dy dx ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আমাদের কাজ কি বলতো এখানে dy dx এর মান বের করা না, তো আমরা কাজ করি dy dx কে এক সাইড রেখে বাকিগুলোকে অন্য সাইড নিয়ে যাই। ঠিক আছে, তো dy dx কত আছে এখানে গুণ করলে কত হয় 2xy dy dx। ঠিক আছে, তারপর কত বলতো আবার কত প্লাস 5 dy dx ইকুয়াল টু, এই জায়গায় সবগুলোকে ওই সাইডে নিয়ে যাব। ওকে, তো এটা যদি নিয়ে যাই দেখো কত হয় বলতো 3 কত হয় -3x², এদিকে প্লাস থাকলে এদিকে কি হয় মাইনাস হবে না, এখানে দেখো তো y² আছে না, তাহলে -y², তারপরে এখানে কত আছে বলতো এখানে দেওয়া আছে আমাদের -6x, তাহলে সমানে ওই সাইড গেলে কি হয় বলতো +6x, আর এইদিকে আছে কত +4, এদিকে আসলে কি -4 হবে। ঠিক আছে, তো এখন আমার মান লাগে আর শুধু dy d এর মান না, dy dx এর মান বসায় দাও। সো dy dx যদি আমরা এটা কমন নেই তাহলে থাকতেছে কি বলতো 2xy না, আমি একটু বেশি করে লিখে ফেলি +5 ইকুয়াল টু কি লিখতে পারি, সরি ইকুয়াল টু আমরা লিখতে পারি 3x² -y² প্লাস 6x -4। ঠিক আছে, তো আমরা কিন্তু এখান থেকে সহজে কিন্তু এই dy dx এর মান বের করতে পারি। অতএব dy dx এর মান সমান কি বলতে পারি বলতো, dy dx এর মান বলতে পারি আমরা -3x² -y² প্লাস 6x -4 ডিভাইডেড বাই কত বলতো, ডিভাইড বাই হচ্ছে তোমার 2xy
প্লাস 5, ঠিক আছে। তো আমাদের কিন্তু এই ফাংশনটা কিন্তু একবার অন্তরীকরণ করার যে মানটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না। তো এখন মান লাগবে, এটা বলতে কি বোঝাচ্ছে বলতো, ঢাল বোঝাচ্ছে না, এম এর মান বোঝাচ্ছে না। বাট আমাদের ঢালটা কত বিন্দুতে বলতো, এখানে ঢালটা বলছে আমাদের 1, -1 বিন্দুতে, তাই না। তাহলে আমরা এখন ঢালটা বসাই দিই এখানে, যে dy dx কত বিন্দু, 1, -1 বিন্দুতে, তাই না। বসায় দাও বিন্দুগুলা। যদি এখানে বিন্দুগুলো বসায় দাও, তুমি বাসায় একটু ট্রাই করবা যে বিন্দুগুলো বসালে মানটা কত আসে, দেখবা বিন্দুগুলো যখন তুমি বসাচ্ছ তখন এর মানটা আসতেছে তোমার -1/3। কত মানটা, -1/3। কি বললাম, এই বিন্দুগুলা, এই 1, -1 বিন্দুটা এখানে বসায় দেখবা যে মান আসছে 1, -1/3 আসতেছে, ঠিক আছে। তার মানে এটা কার মান দেওয়া আছে বলতো, এটা আমাদের এম এর মান না, এই তো এম এর মান পেয়ে গেছি। জাস্ট এম এর মানটা এখানে বসায় দেবা, ঠিক আছে। আমি একটা স্লাইড নেই, এই তো বসাই দিই। তো আমার সমীকরণটা আসলে কত বলতো, y + 1 = m × x - 1 না। ওকে, তো এখন ঢালের মান কত পাইলাম বলতো, আমাদের কোনো গিভেন মান পাইলে কত বলো, যে আমরা ঢাল পাইলাম যে m = কত বলতো, dy dx না, dy dx = কত বলতো, পেলাম -1/3। বসায় দাও এখানে, বসায় দাও, তাহলে কত হবে, y + 1 = -1/3 x - 1, তাই তো। ওকে, এটা গুণ করে দাও, তাহলে 3y + 3 এদিকে -x - 1। তো এইটাকে এই সাইড নিয়ে আসি, তাহলে মাইনাসটা এই সাইড নিয়ে আসলে প্লাস হয়ে যাবে না, তাহলে x + 3y + 3 আর -1টা এদিকে এসে -1 = 0। এই দেখো ভাই, মাইনাসে মানে প্লাস করলে আবার এদিকে আসলে -1 হবে না, এই -1 করলাম, ঠিক আছে। তো আমাদের স্পর্শকের সমীকরণ কত পাইলা বলতো, x + 3y + 2 = 0, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কার সমীকরণ বলতো, এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, ঠিক আছে না। তো এখন আমাদের চাইছে কি লম্বের সমীকরণ। লম্বের সমীকরণ কি বলবা, জাস্ট এর কি পারপেন্ডিকুলার হবে, অর্থাৎ লম্বের সমীকরণ নির্ণয় করবা কেমনে, অভিলম্ব। লম্ব বলতে এখানে অভিলম্ব বুঝাচ্ছে, অনেকে আবার ফুল মিনিং করতে পারো, তো আমি লিখে দিচ্ছি। অভিলম্ব, লম্ব বলতে বোঝাচ্ছে কি, অভিলম্ব। ওকে, অভিলম্বের সমীকরণ। তো দেখো অভিলম্বের সমীকরণটা কি হয় একটু দেখো, জাস্ট কি বলতো, এই রেখার লম্ব রেখার সমীকরণ কি বলতো, এক্স আর ওয়াই ঠিক রাখতাম, জাস্ট কি হতো, এক্স এর সঙ্গে ওয়াই এর সঙ্গে ইন্টারসেন্স, এখানে 1 সামনে মাইনাস হতো, একটা কি প্লাস কি হইতো না, তারপর কি লিখতাম বলতো, তারপর এই জায়গায় মানটা বসায় দিতাম, আর কোনো কিছু কাজ নাই। তাহলে 3x1 - y1 বসায় দাও। এখন কত বিন্দুতে বলতো, 1, -1 বিন্দুতে না, কত বিন্দুতে, 1, -1 বিন্দুতে বসায় দাও। 3x - y = 3 × 1 - 1 বসায় দাও, কত হয় দেখো তো, তাহলে 3x - y, 3 - যোগ গুণ করলে +1, তাহলে কত হয়, 4 হয় না। তাহলে 4 হলে কি লিখতে পারি, 3x - y, তো এখানে 4 হয় না, তাহলে এদিকে নিয়ে আসলে কি -4 = 0। তাহলে এটা হচ্ছে কার সমীকরণ বলতো, এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ। এই বুঝতে পারছো তো, পারবা আশা করি, অবশ্যই পারবা কিন্তু, ঠিক আছে। এগুলো একদম ইজি কিন্তু। তো তুমি কি এটা এভাবে না করে ডিরেক্টলি ফর্মুলা ইউজ করে করতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে, এই তো আর একটা ম্যাথ আছে, এটা আমাদের লিমিটের ম্যাথ। তো লিমিটের ম্যাথ একটা দেখি, ম্যাথটা কি বলছে একটু পড়ো তো তোমরা। ম্যাথটা বলছে যে এরকম, যে তোমার কাছে একটা লিমিট দেওয়া আছে, লিমিটের ফাংশন দেওয়া আছে, লিমিট x → 0 যদি হয়, তাহলে এই যে লিমিটের ফাংশন দেওয়া আছে এর মানটা কত হবে। তো লিমিটের নিয়ম কি ছিল বলতো, লিমিট কিন্তু আমরা ডিরেক্টলি ইউজ করতাম না, ইউজ করে ফাংশনের ভ্যালু বের করতাম না। কারণ কি, তুমি যদি ফাংশনের ভ্যালু ডিরেক্টলি বের করতে চাও তখন দেখবো যে আনডিফাইন্ড ফর্ম আসতেছে, তাই তো। তাহলে আমরা কি করতাম, আগে একটু সিম্পলিফাই করতাম, যে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা বা একটু সিম্পলিফাই করা যায় কিনা, এটা করতাম, তাই না। তো এখানে এই কাজটা করার চেষ্টা করবো। তো দেখো, যদি কখনো দেখো তোমাকে লিমিটের ফাংশন মান বের করতে বলা হয়েছে, যদি এইরকম কোনো কিছু দেওয়া থাকে, তোমার প্রথম কাজ হচ্ছে ওপর নিচে কি করবা, ওপর নিচে এই রুটযুক্ত ফাংশনে অনুবন্ধী দ্বারা কি করবা, গুণ করবা, ঠিক আছে। তো কি বললাম, যদি কখনো দেখো লিমিটের ফাংশন রুটযুক্ত আছে, চোখ বন্ধ করে ওপর নিচে ওই যে ফাংশন যেটা দেওয়া থাকবে তার অনুবন্ধী দ্বারা গুণ করবা। যদি লবেও থাকে বা হরেও থাকে, দুই ক্ষেত্রে অনুবন্ধী দ্বারা গুণ করবা, গুণ করে ডিরেক্টলি তুমি ক্যালকুলেশন করবা, অ্যান্সার মিলে যাবে।
ঠিক আছে, তো এখানে বসে দিই আমরা 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x। তো এটা আমাদের রুটযুক্ত ফাংশন না, নিচে কত আছে x ইন্টু, তো এর কি অনুবন্ধী কত বলতে, এর অনুবন্ধী হচ্ছে তোমার কত রুট ওভার কত বলতো 1 প্লাস 2x না, এটা হচ্ছে আমাদের অনুবন্ধী হবে কি, সামনে যদি মাইনাস থাকে এখানে কি হবে প্লাস, এখানে কত হবে বলতো 1 মাইনাস 3x। জাস্ট কি হবে বলতো, যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস হবে। দেখো তুমি এই ফাংশনটা অতিরিক্ত নাও নাই, তো অতিরিক্ত একে বাদ দেওয়া লাগবে না, তাহলে কি হবে বলতো, বাদ দিতে পারে কি হবে 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x। ঠিক আছে, তো এখন দেখো তো এটা আমাদের কোন সূত্র হয়ে গেছে, দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি বলতো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, তো এই সূত্রটা এখানে বসায় দাও, আর কোনো কিছু কাজ নাই। দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেছে অলরেডি, ওহ এখানে সমান হবে। তো লিমিট x টেন্ডস টু 0, তাহলে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার রুট কাটাকাটি থাকতেছে কি শুধু 1 প্লাস 2x মাইনাস কি লিখতে পারি 1 মাইনাস 3x, অর্থাৎ স্কয়ার রুট কাটাকাটি। ওকে, নিচে কি থাকতেছে x ইন্টু রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x, তাই তো। ওকে, এই জিনিসটা থাকতেছে। ওকে, তাহলে এখন আমরা কি করতে পারি, জাস্ট এখন এইখানে আবার বর্গ দিছি কেন, এখানে বর্গ থাকবে না। ওকে, তো এখন আমরা গুণ করে দেই, সিম্পলিফাই লসাগু করি, মানে লসাগু বলতে কি একটু সরল করি, সরল করার কথা 1 প্লাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস 3x, নিচে কি থাকতেছে, নিচে এই ফাংশনটা থাকতেছে x ইন্টু রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x, তাই তো। ওকে ওকে, ঠিক আছে। তো এখন আমরা কি করতে পারি, ডিরেক্টলি মানগুলো বসায় দেই, মান বসায় দিলে কত হয়, লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 বসায় দাও, কত হয় দেখো তো, এখানে 1 1 বাদ 2x আর 3x যোগ করলে কত হয় 5x, ওকে। তারপর নিচে কি দেওয়া আছে, নিচে দেওয়া আছে x ইন্টু রুট ওভার কত বলতো 1 মাইনাস 2x না, সরি 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x, বসায় দাও মানগুলা। ওকে, তো এখন আমরা কি করতে পারি, দেখো এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে, দেখো x আর x বাদ থাকলো কি বলতো, থাকতেছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 5 বাই রুট ওভার 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x, তাই তো। ওকে, তো এখন x এর ভ্যালুটা বসায় দেয় ডিরেক্টলি, x ইকুয়াল টু 0 বসায় দেয় সবগুলো দেয়, কারণ দেখি এখন মান আমাদের কিন্তু ইনভ্যালিড আসছে, ভ্যালিড একটা মান আসতেছে এখন কিন্তু, তাহলে বসায় দিলে কত হয় 5 বাই 1 প্লাস 2 ইন্টু 0 প্লাস রুট ওভার 1 মাইনাস 3 ইন্টু 0, কত হয় দেখো তো 5 বাই, তাহলে 1 প্লাস 0 সমান কি আলটিমেটলি 1 না, তাহলে 1 এর বর্গমূল করলে 1, আবার এখানে দেখো তো 1 মাইনাস 0 মানে আলটিমেটলি 1 এর বর্গমূল করলে 1, তাহলে অ্যান্সার কত বলতো 5/2, এটা আছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো তো, মানে এইরকম ফাংশন আছে, তুমি কি করবা ডিরেক্টলি ওপর নিচে অনুবন্ধী দ্বারা গুণ করবা। ওকে, পারবা আশা করি এই সকল ম্যাথ। ওকে, তাহলে পরবর্তী ম্যাথে যাই। এই তো সুন্দর একটা ম্যাথ বলছে যে তোমাকে প্রমাণ করতে হবে যে কট, এই যে cos টু দি পাওয়ার 4 ইন্টু কট ইনভার্স রুট ওভার, এই জিনিসটা দেওয়া আছে, তাই তো। আবার এখানে দেওয়া আছে জি অফ এক্স সমান কত, এক্স দেওয়াই আছে। তো এটা একটু তোমাদের জন্য মনে হচ্ছে একটু কঠিন, বাট আমি তোমাদের যেভাবে শিখাবো এখন একদম ইজি, একদম ইজি এই ম্যাথটা, ঠিক আছে। তো আমি সহজভাবে শিখাবো। তো এখন কি বলতেছি একটু মনোযোগ সহকারে শোনো, কি বলতেছি, যদি কখনো ফাংশন দেখো ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে একটা ইনভার্স আছে, একটা কি আছে শুধু ত্রিকোণমিতিক ফাংশন থাকে, তুমি চেষ্টা করবা কে দুইটাকে সমজাতীয় নিয়ে আসার চেষ্টা করবা, কস থাকলে কস, সাইন থাকলে সাইন, ট্যান থাকলে ট্যান। কেন নিয়ে আসবা, নিয়ে আসার মূল কারণ হচ্ছে তুমি যখন নিয়ে আসবা তখন দেখবো কাটাকাটি দিচ্ছে, কাটাকাটি গেলে কিন্তু আমাদের ম্যাথ করা সব থেকে ইজি হয়। কথা কি বুঝে যায়? হ্যাঁ, আমি কি বললাম, আমার কথা হলো যে যদি কখনো দেখো দুইটা ফাংশন ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, তুমি চেষ্টা করবা যে দুইটাকে সমজাতীয় নিয়ে আসার, হয় দুইটা সাইন, না হয় দুইটা কস, না দুইটা ট্যান, বা দুইটা কট, বা যে কোনো কিছু আনো,
মানে অর্থাৎ আনতে হবে তোমাকে দুইটা সেম জিনিস আনতে হবে। তবে আমাদের আনা সব থেকে ইজি হয় কাকে বলতো, ইনভার্স ফাংশনকে ট্রান্সফার করা সব থেকে ইজি হয়, কারণ ইনভার্স ফাংশনে আমরা যে কোনো একটা থেকে অন্য একটা যে ত্রিকোণমিতিক অনুপাত সহজে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তো আমরা ওই কাজটা করবো এখানে। তো আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, কত নিলাম, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড কী দেওয়া আছে বলতো, cos টু দি পাওয়ার 4 দেওয়া আছে, cot ইনভার্স 1 মাইনাস জি অফ এক্স ডিভাইড বাই 1 প্লাস জি অফ এক্স, ঠিক আছে। তো এটা দেওয়া আছে, তো আমার এখানে মান দেওয়া আছে জি অফ এক্স সমান কত, এক্স, মানটা বসায় দেয় একবারে। তো দেখো cos cot ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, তারপর হোল টু দি পাওয়ার কত বলতো 4। মানে আমাদের এটা তো জানি আমরা, যদি cos স্কয়ার এক্স থাকে তাহলে এটা কি লিখতে পারি বলতো, cos এক্স তারপর কি বলতো হোল স্কয়ার লিখতে পারি না। ঠিক এই কাজটা এখানে করতেছি, বুঝে যায়, এই কাজটা আমি এখানে করলাম। তাহলে এখন দেখো যদি আমরা কোনো ক্রমে cot ইনভার্সকে যদি আমরা কোনো ক্রমে cos এ নিয়ে আসতে পারি, তাহলে cos ইনভার্স আর cos কিন্তু কাটাকাটি যাচ্ছে, কিন্তু শুধু কি থাকতেছে বলতো, এক্স থাকতেছে। ঠিক ওই কাজটা করব। তুমি যদি এখানে অন্তরীকরণ করতে যাও, এখানে যদি এক অন্তরীকরণ করতে যাও তোমার একদম মানে ভালো প্যারা হবে কিন্তু, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ কি বলতো, একটু মানে ধীরে ধীরে করা, ঠিক আছে। তো আমরা একটা এই দেখো, যখন কখন ত্রিকোণমিতি বা ইনভার্স ত্রিকোণমিতি ফাংশনকে একটা থেকে অন্যটা তুমি কনভার্ট করবা, তোমার প্রথম কাজে একটা ত্রিভুজ অঙ্কন করবা। এই ত্রিভুজ অঙ্কন করে দিলাম না, তুমি যে কোনো একটা কোণের সাপেক্ষে, যে কোনো একটা কোণের সাপেক্ষে তুমি বের করতে পারো, হয় এই কোণ না হয় এই কোণ। আমি এই কোণের সাপেক্ষে নিলাম। তাহলে এই কোণের সাপেক্ষে দেখো তো আমাদের এটা তোমার ধরো থিটা ধরো সাপোজ। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমিকে লম্বকে বলতো, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে দেখো তো কি হচ্ছে, cot ইনভার্স না, cot ইনভার্স মান কি বলতে পারি, ভূমি বা এই লম্ব না। তাহলে ভূমির মান কত বলতো, রুট ওভার 1 মাইনাস এক্স, আর লম্ব মান কত বলতো, লম্ব মান হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স, তাই না। তাহলে অতিভুজ দেখো, লম্ব পাইছো, অতিভুজ কি, লম্ব পাইছো এবং ভূমি পাইছো, তাহলে অতিভুজ কি সমান, অতিভুজ সমান কি বলতে পারি বলতো, অতিভুজ সমান বলতে পারি রুট ওভার লম্ব স্কয়ার 1 প্লাস এক্স, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 1 মাইনাস এক্স, তারপর কি হোল স্কয়ার, ঠিক আছে। এখন দেখো কি হয়, বর্গ আর রুট কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কি বলতো 1 প্লাস এক্স, আবার দেখো এখানে বর্গ রুট কাটাকাটি 1 মাইনাস এক্স, তারপর রুট ওভার, ঠিক আছে। তো এক্স এক্স বাদ 1 প্লাস 1 সমান কি বলতে পারি, রুট 2 বলতে পারি, এই রুট 2, বোঝা গেছে তো, রুট 2 হইলো। তাহলে এই মানটা কত বলতো, আমাদের অতিভুজ পাইলাম আমরা রুট 2, ওকে। তাহলে এখানে এই মানটা বসাই দিতে পারি না আমরা, দেখো বসাই দিলাম এই মানটা এখানে। এখন যদি মানটা বসাই দিই দেখো তো কি হয়, cos ইনটু দেখো cot ইনভার্স মান কি বলতে পারি, দেখো cot ইনভার্স মান যদি এটা হয় তাহলে এইখান জায়গাতে আমরা cos ইনভার্স নিয়ে আসতে পারি না। তাহলে cos ইনভার্স নিয়ে আসলাম, cos ইনভার্স সমান কি বলতে পারি, দেখো তো এটাকে এই জায়গা থেকে লিখতে পারি না। তাহলে cos ইনভার্স সমান কি বলতে পারি, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, রুট ওভার 1 মাইনাস এক্স, অতিভুজ কত বলতো, রুট 2 না, এই রুট 2, ঠিক আছে। এতটুকু বোঝাই গেছে আমাদের, পাওয়ার 4 দেওয়া ছিল। তো দেখো তো এখন আমাদের কাটাকাটি যাচ্ছে না, এই দেখো এটা আর এটা কাটা থাকতেছে, শুধু এই জিনিসটা না, এই জিনিসটা এখানে বসায় দেয়। তাহলে কত হয় দেখো তো, এই জিনিসটাকে যদি এখানে বসায় দেই আমরা 1 মাইনাস এক্স ডিভাইড বাই রুট 2, এর পাওয়ার কত, এর পাওয়ার আসছে 4। তাহলে পাওয়ারটা আমরা ডিস্ট্রিবিউট করে দেই, কি করে দেই, ডিস্ট্রিবিউট করে দিলাম। তো ডিস্ট্রিবিউট যদি করে দিতে কি লিখতে পারি, 1 মাইনাস এক্স, এই একটা চলে গেলে থাকতে শুধু স্কয়ার থাকে না, আর নিচে কি থাকে বলতো, 2-র ওপর স্কয়ার থাকে, বোঝা যায়। এটা কেমনে আসলো, যে এই যে একটা এখানে কি হাফ থাকতেছে না, হাফ দিয়ে এসে কাটাকাটি কত থাকে 2 থাকে, আবার এখানে হাফ এসে কাটাকাটি করলে কত থাকে 2 থাকে, ওকে। তো এই মানটা আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে কি বের করতে বলা হয়েছে বলতে, এখানে একবার তোমাকে অন্তরীকরণ করা লাগবে, কতবার, যদি তুমি এই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করো, এখন এই ফাংশনটাকে কি করা লাগবে, একবার অন্তরীকরণ করি, ওকে। তো এই জন্য নতুন একটা স্লাইড নিলাম আমি, মনে করো, তাহলে আমার মনে করো ধরে নিলাম কি বলতো, y ইকুয়াল টু কি ধরে নাও বলো, যে x মাইনাস 1, দেখি কত আছে, সো 1 মাইনাস এক্স, সরি,
তাহলে 1 মাইনাস এক্স ডিভাইড বাই কত বলতো, এখানে দেওয়া আছে হোল স্কয়ার, নিচে কি দেওয়া আছে বলতো, নিচে দেওয়া আছে 2 উপর হোল স্কয়ার। তো একে আমরা অন্তরীকরণ করি, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, তাই না? যদি করি তাহলে কি পাই দেখো তো, ওয়াই সমান কি বলতে পারি, এখানে y1 বলতে পারি না, y1 ইকুয়াল টু কি বলতে পারি দেখো তো, এই 1 বাই দেখো এই 2 কে বড় করলে কত পাই 4 পাই না, এই 4 কে সামনে নিয়ে আসলাম, তাহলে ddx অফ কি বলতে পারি, ddx অফ 1 মাইনাস এক্স তারপর কি বলতো হোল স্কয়ার। ওকে, ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো এটা x টু দি পাওয়ার n না, x টু দি পাওয়ার n নাও, তাহলে x টু দি পাওয়ার n করলে nটা সামনে আসে n, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে 1 মাইনাস x 2 মাইনাস 1, এটাকে x লিখে আরেকবার অন্তরীকরণ করি, একে আরেকবার অন্তরীকরণ করো তো কত হয় দেখো 1 মাইনাস x, তাই তো? ওকে, এই 2 4 কাটা থাকতেছে কি শুধু 2, তাহলে 1/2 ইনটু, তাহলে এইটা কত থাকতে বলতো, এটা থাকতেছে শুধু 1 মাইনাস x, তাই তো? আচ্ছা আর এখানে কত থাকতেছে বলতো, এখানে 0 আর 0 আর 1 কে অন্তরীকরণ করলে পাই 0, আর মাইনাস x কে অন্তরীকরণ করলে কত পাই -1 পাই, তাহলে -1 দ্বারা গুণ করে ফেলো, তাহলে গুণ করলে কত হয়, এখানে -1 দ্বারা গুণ করলে তাহলে x -1 ডিভাইড বাই 2 হয়, এটা আছে আমাদের কি বলতো রাইট হ্যান্ড সাইড। এতটুকু বোঝো না কেউ, দেখো আমি কি করলাম বলতেছি। তো আমি যদি এখানে 0 -1 করে আলটিমেটলি -1 পাবো না, যদি -1 পাইয়ে থাকি তাহলে এই -1 দ্বারা আমি একে গুণ করলাম, দেখো তো 1 কে গুণ করলে কত -1, এই -1 লিখলাম, আর মাইনাসে মাইনাসে গুণ করলে কত +x, এই +x লিখছি, অর্থাৎ +x টাকে সামনে লিখলাম, -1 টাকে পরে লিখলাম, যেটা আমাদের প্রমাণে দেওয়া আসলো, তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখছো, সরি এখানে যেটা বলছে জি, ঠিক আছে প্রুভড, ঠিক আছে ওকে। এই তোমার পরবর্তী একটা ম্যাথ ছিল, সুন্দর একটা ম্যাথ, এটা মনে করো 5 স্টার দিয়ে দাও, কত স্টার 5 স্টার ম্যাথ। এটা এতবার পরীক্ষা তোমাদের আসছে বা আসবে নেক্সট টাইম তুমি কল্পনা করতে পারো, যদি তুমি কখনো কলেজের পরীক্ষায় খেয়াল আসে কিনা জানি না, বাট কলেজের পরীক্ষায় তোমার লাইফে একবার না একবার এই ম্যাথটা দিয়েই দিছে, তো পরীক্ষার জন্য মোটামুটি ভালোই একটা ইম্পর্টেন্ট। কিন্তু অবশ্যই আমাদের যতগুলো বোর্ড আছে তার মধ্যে একটা না একটা বোর্ডে এই ম্যাথটা হুবহু তুলে দেবে, ঠিক আছে? তো এই ম্যাথটা করার জন্য আমাদের একটা সূত্র মনে রাখা লাগবে, সূত্রটা আমি তোমাদের লিখে দিচ্ছি। সূত্রটা আছে এরকম, যদি কখনো দেখো লিমিট x টেন্ডস টু কি থাকে a, এখানে যদি থাকে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a থাকে, তবেই আমরা লিখতে পারবো কত বলতো n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? এখানে কন্ডিশন জাস্ট এতটুকু যে এখানে x যা থাকবে এখানে তাই, এখানে a যা এ নিচে তাই, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? এখন সাপোজ যদি এখানে থাকে তোমার মনে করো লিমিট x টেন্ডস টু a, সাপোজ এখানে থাকে রুট এক্স তারপর দেওয়া আছে m মাইনাস রুট a তার পাওয়ার দেওয়া আছে m ডিভাইড বাই যদি x থাকে মাইনাস a, তবে কি এর মানে আমরা লিখতে পারবো যে এই যে তোমার 1 লিখতে পারবো, কখনোই লিখতে পারবো না কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে কি থাকা লাগবে, এখানে ঠিক রুট x থাকা লাগবে, এখানে রুট a থাকা লাগবে, তবেই লিখতে পারবো কত বলতো, তবেই লিখতে পারবো আমরা m ইন্টু এই এমটা চলে আসবে সামনে কি হবে m ইন্টু, তাহলে a কত বলতো, a হচ্ছে কি রুট a না, এই রুট a তারপর কত বলতো m মাইনাস 1, দেখো বোঝা যায় কি না? অর্থাৎ এই জিনিসটা এখানে বসবে না, অবশ্যই বসবে, বসার পর m মাইনাস 1 হবে, ঠিক আছে? বোঝা গেছে তো, বুঝতে পারছি তো? ওকে, তো এই ঠিক সেম কাজটা এখানে করবো আমরা, ঠিক সেম কাজটা কি করবো এখানে করবো, দেখো তো লিমিট x টেন্ডস টু b দেওয়া আছে, ওকে প্রায় নাই, তো আমরা এই যে x দেওয়া আছে না, এখানে দেওয়া আছে রুট x, তাহলে আমি হাফটাকে কি লিখতে পারি 1/√, লিখতে পারি না, তারপর পাওয়ার কত লিখতে পারি n লিখতে পারি, মাইনাস বির পাওয়ার কি লিখতে রুট বি লিখতে পারি, তার পাওয়ার কত দিতে পারি 9 দিতে পারি, ডিভাইড বাই কত বলতো রুট x মাইনাস রুট বি, ঠিক আছে? তো দেখো এখান থেকে কি করতে পারি, তো এখানে একটা বিষয় আছে যে লিমিটটা একটু চেঞ্জ করা লাগে, তুমি না করলে অসুবিধা নাই। কীরকম, যদি দেখো x টেন্ডস টু a হয়, x টেন্ডস টু কি দেওয়া আছে b দেওয়া হয়, তাহলে আমরা রুট x টেন্ডস টু কি বলতে পারি, রুট b বলতে পারি না, বিষয়টা আলটিমেটলি সেম, মানে তুমি চেঞ্জ করলে হবে না করলে হবে, বাট অনেক সময় স্যাররা কিছু সিলি মিস্টেক খোঁজে, মানে কারো প্রতি রাগ থাকে না, মানে একাডেমির ক্ষেত্রে অনেক স্যার কিন্তু তার কাছে যদি কারো মার্ক কমাইতে চায় তখন কিন্তু এই সকল মানে ছোটোখাটো বিষয়গুলোকে ওরা কিন্তু ভ্যালিড একটা রিজন ধরে কিন্তু মার্ক কাটতে পারে। তো চেষ্টা করবা, যদি মনে থাকে তাহলে করবা, না থাকলে কোনো অসুবিধা নাই।
ঠিক আছে? তো আমরা মনে করলাম না, সাপোজ করতে পারি, তোমাকে করেছিলাম, তাহলে রুট এক্স টেন্স টু, তো রুট বি বলতে পারি। এখান থেকে লিখতে পারি রুট এক্স পাওয়ার 9, তো রুট বি পাওয়ার 9 ডিভাইড বাই কত বলতো, রুট এক্স মাইনাস রুট বি। ওকে ওকে, তাহলে এখন এখান থেকে দেখো তো মানটা এইরকম সূত্রের সাথে মিলে যায় নাই, তাহলে অ্যান্সার কী হবে, পাওয়ার এনটা সামনে আসবে, এন কত 9 ইন্টু বি, বির মান কত বলতো এখানে বি দেওয়া আছে কত, বি আছে রুট বি, তাহলে এন মাইনাস 1, এটা আছে আমাদের অ্যান্সার। তো এখন অ্যান্সারটা বের করি, তাহলে 9 ইন্টু 9 মাইনাস 1 সমান 8 না, তাহলে বি সমান কি লিখতে পারি, হাফ, তার পাওয়ার কত দেওয়া আছে 8, এটার সাথে কাটাকাটি করো, দেখো কাটাকাটি কত হয়, সরি 4 হয় না, 4, তাহলে অ্যান্সার কত বলতো 9 ইন্টু বি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো তো? ম্যাথ পারবা না, এরকম ম্যাথ আসলে অবশ্যই পারবা, কিন্তু ইনশাল্লাহ পারবা তোমরা। ওকে, পরবর্তী ম্যাথে যাই। তোমাকে দেখো একটু ফাংশনটা একটু মনে হচ্ছে যে কঠিন, বাট সব থেকে ইজি ম্যাথ বলতে পারি এইটা ম্যাথ। তোমরা অনেকে ভয় পাইতেছে যে ভাই ম্যাথটা অনেক কঠিন, যে কি বলতেছে জি অফ এক্স সমান এইটা দেওয়া আছে, বাট এখানে জি অফ এক্স কত একটা অদ্ভুত জিনিস, তাই না? কোনো ভয় পাওয়ার দরকার নাই, ভাইয়া তোমাদের সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতেছে বিষয়টা। দেখো তো এটা দেখতেই আমাদের অনেক ভয় লাগতেছে, আমাকেও লাগতেছে ভাই। আমি কী করবো, এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করবো, একটু সরল করবো, করে একটু ছোটো করার চেষ্টা করবো। ঠিক আছে, তো ছোটো করি। ওকে, তো আমি একটা বিষয়কে ছোটো করার চেষ্টা করি, তো জি অফ এক্স, তো আমি এই জিনিসটাকে একটু ছোটো করার চেষ্টা করবো, 1 মাইনাস cos x ডিভাইড বাই 1 প্লাস cos x। ঠিক আছে, তো আমাদের কথা আছে এটাকে ছোট করতে পারে কিভাবে, তবে আমাদের এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র আছে, একটু মনে করার চেষ্টা করতো, যে 2 cos স্কয়ার x সমান কি লিখতে পারতাম, 1 প্লাস cos 2x না, আবার এটা সিমিলারলি 2 sin স্কয়ার x সমান কি লিখতে পারতাম, 1 মাইনাস cos 2x, তাই না? তাহলে অর্থাৎ এখানে যদি x হয় তাহলে এখানে দ্বিগুণ হইতো, যদি এখানে 2x হয় তাহলে এখানে x, এখানে যদি x হয় তাহলে এখানে কি হবে, হাফ হবে না? ঠিক এই কাজটা এখানে করি, এই সূত্রটা এখানে বসায় দাও। তাহলে বসায় যদি কত হয় দেখো তো, তাহলে 1 মাইনাস cos x, তাহলে 1 মাইনাস cos 2x, তাহলে x এর অর্ধেক হবে না, এর মানটা অর্ধেক হবে না, তাহলে এখানে x থাকলে এখানে কি হবে হতো, x/2 হবে। তাহলে এখানে কি লিখতে পারি, sin স্কয়ার x/2 ডিভাইড বাই কি লিখতে পারি, 2 cos স্কয়ার x/2, তাই তো? তাহলে 2 কাটা, 2 কি কাটা থাকতে, তাহলে কি লিখতে পারি বলতো, sin বাই cos সমান কি বলতে পারি, tan বলতে পারি না? তো tan x/2, তারপর কি বলতো, হোল স্কয়ার। দেখছো এই পুরো জিনিসটা কত বড়, জিনিসটাকে আমরা কতটুকু পদে লিখতে পারি, কত মানে কত ছোট লিখতে পারি। ঠিক আমরা কি লিখতে পারি, অতএব g অফ 1 মাইনাস cos x ডিভাইড বাই 1 প্লাস cos x সমান কি লিখতে পারি বলতো, আমরা লিখতে পারি g অফ tan স্কয়ার x/2। ঠিক আছে, ওকে, প্যারা নাই। এখন দেখো তো জি অফ এক্স এটা দেওয়া আছে না, তাহলে আমাদের গিভেন কি দেওয়া আছে বলতো, গিভেন জি অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে বলতো, লন রুট এক্স দেওয়া আছে না, সরি কিউব দেওয়া আছে 1/3, তাই তো? তাহলে এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে লন এক্স এর পাওয়ার 1/3। ঠিক আছে, ওকে, তো এখন দেওয়া আছে কত বল, জি অফ কত বলতো, জি অফ tan স্কয়ার x/2 না, বসায় দাও এখানে, তো লন কি হয় বলতো, এক্স যায় কতবার tan হবে না, এই tan স্কয়ার x/2 পাওয়ার কত আছে 1/3। তো আমরা দেখো তো কি করতে পারি, এই পাওয়ারটাকে সামনে নিতে পারি না, তো সামনে নিতে নেই, তাহলে কত হয় বলতো, লন tan x/2 কি লিখতে পারি, 2/3 লিখতে পারি না, এই 2/3। তো দেখো তো লনের সাথে যদি এই জিনিসটা থাকে, দেখো মনে পড়ে কিনা, লন এ পাওয়ার যদি বি থাকে তাহলে কি লিখতে পারতাম বলতো, লনের ক্ষেত্রে এই পাওয়ার বিটা সামনে আসতো, কি তখন কি হতো, লন শুধু এ হইতো না, মনে পড়ে তো এই সূত্রটা। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক সূত্র, তো এখান থেকে আমরা সহজে লিখতে পারি। ওকে, তো এখানে আমরা কি লিখতে পারি, 2/3 সামনে চলে আসলো, তাহলে 2/3 কি লিখতে পারি, 2/3 লন tan x/2, তাই তো? তো একে কী করবো, অন্তরীকরণ করা লাগবে, তাই না? তাহলে তুমি এই জিনিসটাকে ধরো, তুমি সাপোজ এই জিনিসটাকে তুমি সাপোজ ওয়াই ধরলা, কি ধরি ওয়াই ধরি, কোনো অসুবিধা আছে না? তাহলে আমরা কি লিখতে পারি, অতএব
এক্স এর সাপেক্ষে মানে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, কি বললাম ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, উইথ রেসপেক্ট টু কত বলতো এক্স, তাহলে কি হয় বলতো, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি বলতে পারি, ডিডিএক্স অফ 2/3 লন tan x/2, তাই না, এটা তো লিখতে পারি। ওকে, এটা লিখলাম। ওকে, আচ্ছা এখন আমরা অন্তরীকরণটা করে ফেলি। অন্তরীকরণটা কেমনে করতে পারি দেখো, এই 2/3 কে সামনে নিলাম, এই 2/3 সামনে। ওকে, তাহলে এখন দেখো তো তুমি এই পুরো জিনিসটাকে x হিসেবে কনসিডার করো, কি হিসাবে x, তো ln x এর অন্তরীকরণ কি হয় 1/x হয় না, তাহলে 1/tan x/2, এটা কি x না, তাহলে এর একবার অন্তরীকরণ করো আবার, দেখো তো এটা বোঝা যায় কিনা, আগে বুঝছো কিনা তারপর তুমি বাকি ম্যাথটা করো। আমি কি করলাম বলতো ভাইয়া, আমরা এখানে করলাম যে এটা আমাদের যেহেতু ln x কনসিডার করলাম, তো ln x এর অন্তরীকরণ কি হয় 1/x, ভাই এটা কি x না, তাহলে এই আরেকবার অন্তরীকরণ, এই আরেকবার অন্তরীকরণ করলাম, এতটুকু তো বোঝা গেছে। যদি বুঝে থাকো তাহলে বাকি ম্যাথটা পারবেন না এখন, বলো বাকি ম্যাথটা এখন ডাল ভাত, তাহলে কি লিখতে পারি 1/tan x/2 ইন্টু, দেখো তো tan x এর অন্তরীকরণ কি হয় বলতো, tan x এর অন্তরীকরণ কি, tan x এর অন্তরীকরণ কি বলো, tan x এর অন্তরীকরণ কি sec স্কয়ার x না, এই sec স্কয়ার x, sec স্কয়ার x/2, ভাই আমরা কনসিডার করতাম কি x, ভাই এখানে কি x তো আছে না, এখানে x/2, তাহলে এখানে আরেকবার অন্তরীকরণ করা লাগবে না, তাহলে x/2 আর আরেকবার অন্তরীকরণ করলে কত হয়, হাফ পাই, এই হাফ দিলাম, ঠিক আছে। তো এখন আমরা জাস্ট ভেঙে দেবো, আর কোনো কাজ নাই। আচ্ছা, তো এখন দেখো তো কি করতে পারি, 2/3 এই হাফটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে 1/2, ঠিক আছে। তো এখন দেখো তো sec স্কয়ার কি লেখা যায়, sec স্কয়ারকে লেখা যাচ্ছে তোমার 1 কি লিখতে পারি cos স্কয়ার x/2, ঠিক আছে, ইন্টু 1 এখন tan কে কি লেখা যায়, sin কি লেখা যায় বলতো, sin cos লেখা যায় না, এই sin x/2 ডিভাইড বাই cos x/2। তো শোনো, কারো যদি প্যারা হয়ে থাকে তো এখানে ওই অ্যান্সার দেবে, 2টাকে সামনে নিয়ে আসবে আর এখানে অ্যান্সার দেবে, স্যার কিন্তু যদি ভালো হয় ফুল মার্কস দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, বাট যদি সময় থাকে তো একটু সিম্পলিফাই করার চেষ্টা করবা, ঠিক আছে। তো দেখো এখন আমরা এখানে কি করতে পারি, এখন কিন্তু আমরা এই যে x স্কয়ার আর cos x দুইটা থেকে একটা বাদ দিতে পারি, তাই না, তাহলে থাকতেছে কি একটা না 2/3 1/2, তো দুইটা থেকে একটা বাদ দিলে থাকতেছে কি শুধু একটা থাকতেছে, শুধু কি লিখতে পারি cos x/2 ইন্টু সাইন x/2 না, এই দেখো সূত্র একটা মিলে গেছে, দেখছো, দেখো 2 sin a cos a বা 2 cos a sin a সমান কি লিখতে পারি sin 2 এর সূত্র না, sin 2 এর সূত্র মিলে দাও এখানে, তাহলে কি লিখতে পারি বলতো 2/3 sin 2a x/2, ঠিক আছে। তো এখন দেখো তো এই 2 এ বাদ যায় না, এই যে এই 2 বাদ, ওকে। আচ্ছা, তাহলে কি লিখতে পারি 2/3, তাহলে 1/sin x না, 1/sin x, তাহলে 1/sin x সমান কি বলতে পারি, 1/sin x সমান বলতে পারি cosec x, তাহলে এটা হচ্ছে কি বলতো আমাদের অ্যান্সার, ঠিক আছে। অনেক ইজি না, জাস্ট তোমাকে সিম্পলিফাই করা লাগবে, আর কোনো কাজ নাই, পারবা তো আশা করি। এরকম ম্যাথ আসলে জাস্ট আমরা সিম্পলিফাই করবো, মানটাকে ছোট করবো, করার পর দেন জাস্ট অন্তরীকরণ করবো, অন্তরীকরণে বস হলে বস, কোনো আর কোনো কাজ নাই, জাস্ট x⁴n আর বেসিক ফর্মুলাগুলো, ওকে। ওকে, এই পরবর্তী ম্যাথ, লাস্ট ম্যাথ, এই তো সুন্দর একটা ম্যাথ দিছে যেটা আমরা অলরেডি করে আসছি, কিন্তু এই দেখো এই যে তোমাকে বলছে এই এক্স এর সাপেক্ষে এই ফাংশনটাকে তোমাকে কি করা লাগবে, অন্তরীকরণ করা লাগবে। দেখো কোন ফাংশনটা, এই যে ফাংশনটা, তো করে ফেলে ডিরেক্টলি। তাহলে y সমান কি দেওয়া আছে, গিভেন, তো ফাংশনটা কি বলছে, দেখো তো y = 2 x ln 1/1 - x, তাই তো। তো আমরা একবারে করার চেষ্টা করব, তবে এখানে একটা এই জিনিসটাকে ভাঙাবো আগে। তো গিভেন কি দেওয়া আছে বলতো, y সমান কি দেওয়া আছে 2 x ln 1/1 - x, তাই তো। তো দেখো আমরা এই জিনিসটা একটু ভাঙাইতে পারি, কিভাবে ভাঙাইতে পারি দেখো, আমাদের যদি কখন থাকে এই ln a/b সমান কি লিখতে পারি বলতো, ln a - ln b লিখতে পারি, তাই তো।
আবার একটা সূত্র ছিল যে লন অফ 1 সমান কি জানি, এটা সমান 0, ঠিক আছে। আবার কিন্তু এই লন যে আছে না, এই লন কখনো কিন্তু নেগেটিভ মান গ্রহণ করে না, অলওয়েজ কি পজিটিভ মান, তাই তো। তো ঠিক আছে, এগুলো আমরা মোটামুটি আমরা জানি। তো মানগুলো এখানে বসায় দাও। তাহলে এখন কি লিখতে পারি বলতো, এখানে যে y ইকুয়াল লিখতে পারি 2 টু দি পাওয়ার x, তাহলে লন কত হয়, লন অফ 1 মাইনাস লন অফ কত বলতো, লন অফ 1 মাইনাস x। তো দেখো তো এই মানটা কত, দেখো তো এই মানটা শূন্য না, এই মানটা কিন্তু আমার শূন্য, দেখো এই মানটা শূন্য, তো এই মানটা বাদ, বাকি থাকতে শুদ্ধ থাকতে এই জিনিসটা গুণ করে দেখানে। তাহলে y সমান কি বলতে পারি বলতো, মাইনাস 2 পাওয়ার x লন 1 মাইনাস x। এখন কি করি, অন্তরীকরণ করি। দেখো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, তাই তো। ওকে, তো এখন যদি লিখি তাহলে কি হয় দেখো তো, তাহলে কি হয় বলতো, dy dx ইকুয়াল টু ddx অফ 2 টু দি পাওয়ার x লন 1 মাইনাস x, ঠিক আছে। তো দেখো তো আমাদের ডিরেক্টলি এখন করতে পারি, ডিরেক্টলি দেখো এই যে এটা তো ঠিক আছে, এটা আমরা বের করবো আমরা। দেখো তো এখানে ইউ ভি না, তুমি এটাকে ইউ ধরো, কি বললাম, তুমি এই জিনিসটাকে ইউ ধরো, এটাকে তুমি ভি ধরো, তাই তো। তাহলে ইউকে স্থির রাখলাম, ডিফারেন্সিয়েশন অফ কত বলো, ভি না, তাহলে লন 1 মাইনাস এক্স, তোমাকে প্লাস যাকে এই অন্তরীকরণ করলাম তাকে এবার কি স্থির রাখবো, তাহলে কি লিখতে পারি, লন 1 মাইনাস এক্সকে স্থির রাখলাম, তাহলে ডিফারেন্সিয়েশন অফ কত বলো, 2 টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে এখন কি করতে পারি বলতো, এখন আমরা এই জিনিসটার মান ডিরেক্টলি করে দিতে পারি। ওকে, তো এখন 2 টু দি পাওয়ার এক্স লন এক্স এর অন্তরীকরণ কি হয় বলতো, লন এক্স এর অন্তরীকরণ 1 বাই এক্স, তো 1 মাইনাস এক্স, ভাই এটা কি এক্স না, তাহলে এটাকে একবার অন্তরীকরণ করা লাগবে না, তাহলে 0 1 এর 0, তাহলে মাইনাস এক্স এর করলে কত হয়, মাইনাস 1 হয়। এতটুকু কি বোঝা গেছে? হ্যাঁ, আমি করলাম কি, এই লন এক্সকে এক্স কনসিডার করলাম, তাহলে 1 বাই এক্স, তাহলে এটা কি এক্স না, তাহলে আর একবার অন্তরীকরণ করো, তাহলে 1 করলে কত হয় 0, আর এক্স এর করলে কত হয় 1, সামনে একটা মাইনাস করলে মাইনাস বসাই দিছি, ঠিক আছে। তো এটা নাও, তারপরটা কথা বলো, লন 1 মাইনাস এক্স, এখন 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স। দেখো তো এই সূত্রটা কি এরকম না মনে পড়ে কিনা দেখো তো, এই বললাম না সূত্র খুব কাজে দেয়, যে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হয় বলতো, আমরা লিখতাম না এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন অফ এ, মনে পড়ে কি, জাস্ট এখানে এস জায়গায় কত আছে, এই এস জায়গায় দেওয়া আছে 2, আর কোনো পার্থক্য নাই, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি বলতো, এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স তোমার লন অফ 2, ঠিক আছে, এটা এখন অ্যান্সার। তো এখন দেখো এখানেও 2 টু দি পাওয়ার এক্স, এখানেও 2 টু দি পাওয়ার এক্স, তো 2 টু দি পাওয়ার এক্স কমন নাও, তা 2 টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে থাকতেছে কি বলতো, থাকতেছে মাইনাস 1 গুণ করে দাও, তাহলে মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স, তারপর থাকতেছে কত বলো, লন অফ 1 মাইনাস এক্স ইন্টু লন অফ 2, ঠিক আছে। তো এটাই অ্যান্সার তোমার, এখানে অ্যান্সার দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অথবা একটু সাজায় নাও, সাজানো লিখে এক্স এটাকে সামনে নিয়ে আসো, তাহলে লন অফ 2 লন অফ 1 মাইনাস এক্স, আর এটা মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স, এটা কথা বলতে এটা আছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো মোটামুটি আমাদের কিন্তু শেষ চ্যাপ্টার, ঠিক আছে। তো এই চ্যাপ্টার যতগুলো সিকিউ আসতে পারে তোমার বোর্ড পরীক্ষার জন্য সবগুলো আমি কিন্তু কভার করছি। তো তোমরা সবাই অনেক অনেক পরিশ্রম করতেছে এই মুহূর্তে, জানি সময় যত যাচ্ছে তত কি বলতো ডিপ্রেশন বলো, প্রেশার বলো, সব কিছু বাড়তেছে। তো এই সময় কিন্তু হতাশ হওয়া যাবে না, ঠিক আছে, নিজেকে একটু সান্ত্বনা দেওয়া লাগবে, যা হবার কিন্তু হবেই, পরীক্ষার সময় পরীক্ষা হিসাবে চিন্তা করা যাবে। বাট এই মুহূর্তে তুমি যদি একটু টেনশন করো, টাইম কিন্তু এখানে নষ্ট হয়ে যাচ্ছে, তাই না বলো ভাইয়া? এই সময় আমারও টাইম নষ্ট হইতো, তো আমি চেষ্টা করতাম যে একটু ডিপ্রেশন থেকে দূরে থাকার, অলওয়েজ মনটাকে একটু বোঝাইতাম যে যা হবে ভাগ্যে যা আছে তাই হবে, আমি আমার যতটুকু পরিশ্রম করতে পারি আমার সাধ্য মোতাবেক আমি ততটুকু করতে থাকি, ঠিক আছে। পরিশ্রম লেভেলটা এখন কিন্তু বাড়ায়, অত বেশি বাড়ায় কোনো লাভ নাই কিন্তু, যে আমি এখন দিনের মধ্যে 18 ঘন্টা বা 20 ঘন্টা ঘুমাবো না, এরকম করে না। দিনের মধ্যে অন্তত চেষ্টা করো যে 8 থেকে বা 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর, যদি এটাও বেশি মনে হয় তাহলে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা, মিনিমাম 5 থেকে 6 ঘন্টা, এর কমা যাবে না,
কারণ ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে হবে শেষ মুহূর্তে। তুমি ব্রেনটাকে অ্যাক্টিভ রাখো, 5 থেকে 6 ঘন্টা ঘুম পারো, ডেলি 12 ঘন্টার মতো পড়াশোনা করো। আশা করি তোমার কিন্তু এখন তাও যে 1 মাসে তুমি যদি 1 মাসের মধ্যে 25 দিন ভালোভাবে কন্টিনিউয়াসলি আমরা যা পড়াচ্ছি একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়ো, আশা করি ইনশাল্লাহ এর মধ্যে থেকে সব কিছু কমন পাবা। ঠিক আছে, তো ভালোভাবে পড়াশোনা করবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো তোমাদের ভাইয়া তোমাদের অনেক কষ্ট করতেছে, ভাইয়াদের জন্য অবশ্যই দোয়া করবা। আর তোমার জন্য অলওয়েজ দোয়া থাকে, কারণ তোমাদের জন্য আমরা এই পজিশনগুলো, আজ রাত দেখো অনেক রাত বাঁচতেছে, তারপর আমরা তোমার জন্য ভিডিও শ্যুট করতেছি, কারণ কি তোমরা ভালো কিছু করো। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।